আসসালামু আলাইকুম সবাইকে অসংখ্য শুভেচ্ছা জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। কেমন আছো সবাই? আশা করছি অনেক ভালো আছো। আমাকে একটু টিচার ইনবক্সে সবাই জানিও যে সাউন্ড ঠিকঠাক মতো শুনতে পারছো কিনা আর স্ক্রিন ক্লিয়ারলি দেখা যাচ্ছে কিনা। যারা যারা সালাম দিয়েছো সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আমাদের আজকে হচ্ছে গিয়ে লেকচার নাম্বার 30। লেকচার নাম্বার 30তে আমরা হচ্ছে গিয়ে ফিজিক্স ফার্স্ট পেপারের লাস্ট যে চ্যাপ্টারটা আছে, চ্যাপ্টার নাম্বার 10, সেটা নিয়ে একদম ইনিশিয়ালি যে অংশটুকু, সেই অংশটুকু নিয়ে তোমাদের সাথে একটু কথা বলার চেষ্টা করব। পাশাপাশি কিছু ম্যাথস দেখবো, যেরকম করে আমরা প্রিভিয়াস ক্লাসগুলোতে দেখেছি। সো আমরা একটু ফর্মুলাগুলো রিভিশন দিব। ফর্মুলাগুলো থেকে গ্রাফ আসে, এই চ্যাপ্টারের মধ্যে কিছু গ্রাফস নিয়েও কথাবার্তা বলতে হবে এবং এর পাশাপাশি হচ্ছে পরবর্তীতে আমরা ম্যাথে কিভাবে সেগুলো ইমপ্লিমেন্ট করতে হয় ওগুলো একটু দেখার চেষ্টা করব। আচ্ছা, ঠিক আছে, সবাই বলেছো অল ওকে? ওকে, নাইস। তাহলে চলো আমরা হচ্ছে গিয়ে চ্যাপ্টারটা আস্তে আস্তে শুরু করি। আমাদের যেহেতু ক্লাস টাইম হয়ে গেছে, আমরা আজকে হচ্ছে এই চ্যাপ্টারের একদম শুরুর দিকে যে ফর্মুলাগুলো আমাদের দরকার, যেমন বয়েলের ফর্মুলা, চার্লসের ফর্মুলা, তারপর হচ্ছে গিয়ে আমাদের চাপের ফর্মুলা, ওখান থেকে আদর্শ গ্যাসের সূত্র আসে, এই নিয়ে কথাবার্তা এবং এর পাশাপাশি গ্যাসের আণবিক গতিতত্ত্ব থেকে আমরা যে সিআরএমএস মানে হচ্ছে বর্গমূল গড় বর্গবেগ বের করতে পারি এবং ওই রিলেটেড যে ফর্মুলাগুলো আছে সেগুলো একটু তোমাদেরকে আস্তে আস্তে দেখে দেওয়ার চেষ্টা করব। তো এই চ্যাপ্টারে আরো কিছু অংশ বাকি থাকবে, বাকি অংশটুকু আমরা আরেকটা লেকচারের জন্য রেখে দিচ্ছি। আমরা তাহলে স্টার্ট করব বয়েলের সূত্র থেকে। এই চ্যাপ্টারে একটা ছোটখাটো ফাঁকিবাজি আছে। ফাঁকিবাজিটা হচ্ছে, আমরা এই চ্যাপ্টারের বেশিরভাগ জিনিসের ইন ডিটেইলস মানে ফিজিক্সে যতটুকু আছে এর চাইতেও আরও ডিটেইলসে আমরা যে পড়ি হচ্ছে গিয়ে কেমিস্ট্রিতে। সো ইনিশিয়ালি এই চ্যাপ্টারের মোটামুটি আমাদের লাস্টের দিকে মানে মোটামুটি অর্ধেকের পর থেকে, সিআরএমএস এর পর থেকে নিয়ে সামনের দিকে যদি আমরা যাই, তখন স্বাধীনতার মাত্রা, তারপর হচ্ছে গিয়ে আমাদের ল্যামডা আসে মানে হচ্ছে গিয়ে গড়মুক্ত পথ, এবং এরপরে শিশিরাঙ্কের অংশ। ওই অংশটুকু ছাড়া মোটামুটি শুরুর দিকের অংশ আমরা অনেক কিছুই কেমিস্ট্রির সাথে কমন পাই। তো তোমাদের এটা খুব ভালো প্রিপারেশন থাকার কথা, এবং না থাকলেও কোনো অসুবিধা নেই, আমরা একবার করে রিভিশন দিলেই জিনিসগুলো মনে পড়বে। তাহলে প্রথমে আমাদের সবার আগে যেটা মনে রাখতে হয় সেটা হচ্ছে বয়েলের সূত্র, এবং বয়েলের সূত্রের ক্ষেত্রে আমাদের দুইটা জিনিস কনস্ট্যান্ট ধরে তারপর হচ্ছে গিয়ে দুইটার মধ্যে সম্পর্ক স্থাপন করতে হয়। তাহলে বয়েলের সূত্রতে আমাদের হচ্ছে গিয়ে এইখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে 1 নাম্বার কথা, আমাদের যদি বয়েলের ফর্মুলায় তাপমাত্রা মানে হচ্ছে গিয়ে টেম্পারেচার, আর এর সাথে সাথে আমরা যদি হচ্ছে গিয়ে গ্যাসের মোল সংখ্যা মানে হচ্ছে গিয়ে স্মল এন, এই দুইটাকে আমরা যদি হচ্ছে গিয়ে এখান থেকে কনস্ট্যান্ট বা এখান থেকে যদি এই দুইটাকে আমরা ধ্রুবক ধরতে পারি, এই দুইটা যদি আমাদের জন্য ধ্রুবক থাকে, তাহলে আমাদের তাপগতীয় প্রক্রিয়ার বাকি যেই প্যারামিটারগুলো আছে মানে প্রেসার আর ভলিউম, তাদের মধ্যে একটা সুন্দর সম্পর্ক আমরা এখান থেকে তখন ফাইন্ড আউট করতে পারি। তাহলে সেই ক্ষেত্রে আমরা বয়েলের ফর্মুলা থেকে যেটা জানি সেটা হচ্ছে গিয়ে, যদি আমাদের টেম্পারেচার এবং হচ্ছে গিয়ে মোল সংখ্যা এটা যদি আমাদের কনস্ট্যান্ট থাকে, তখন এই P1 V1 ইজ ইকুয়ালস টু P2 V2, মানে V এর সাথে আমাদের রিলেশনটা তখন হয় হচ্ছে গিয়ে ইনভার্সলি রিলেটেড বা ইনভার্সলি প্রপোর্শনাল, ব্যস্তানুপাতিক যাকে বলি। তাহলে আমরা এইভাবে করে লিখি বয়েলের ফর্মুলাটাকে, V ইজ প্রপোর্শনাল টু 1/P, এবং এখানে হচ্ছে আমাদের বলে দিতে হয় যে টেম্পারেচার এবং N এই দুইটা হচ্ছে গিয়ে চেঞ্জ হইতে পারবে না, দুইটা কনস্ট্যান্ট থাকতে হবে। আমরা যদি এদেরকে আবার চেঞ্জ করে ফেলি তখন এই সম্পর্কটা তখন আর ওইভাবে খাটবে না। তাহলে এইখান থেকে হচ্ছে কি আমরা একটা ফর্মুলা পাই, এই ফর্মুলা থেকেই পরবর্তীতে আমাদের ইকুয়েশনে আমরা যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক পাই, ব্যস্তানুপাতিক সম্পর্ক পাওয়ায় আমরা হচ্ছে কি এখান থেকে বলতে পারি V1 ডিভাইডেড বাই V2 ইজ ইকুয়ালস টু, এখান থেকে আসবে হচ্ছে P1 ডিভাইডেড বাই P2 ডিভাইডেড বাই P1, P2 ডিভাইডেড বাই হচ্ছে P1। তাহলে এখান থেকে ক্রস মাল্টিপ্লিকেশন করলে আমরা হচ্ছে কি এখান থেকে P1 V1 ইজ ইকুয়ালস টু P2 V2, এরকম একটা ইকুয়েশন এখান থেকে তখন নিয়ে আসতে পারি। তো যদি আমাদের আরো প্রেসার থাকে, আরো ভলিউম থাকে, তাদের মধ্যে আমরা তখন P3 V3 এরকম একটা রিলেশন আমরা তখন এখান থেকে মেনটেন করাতে পারবো। এবং হচ্ছে আমাদের এইখানে যেহেতু টেম্পারেচার ধ্রুবক মানে টেম্পারেচার আমরা কনস্ট্যান্ট রাখতেছি, এই কেস থেকে আমরা হচ্ছে গিয়ে প্রক্রিয়াটাকে কি বলতে পারি, সমষ্ণ, যেটাকে আমরা ইংলিশে বলি হচ্ছে গিয়ে আইসোথার্মাল। তাহলে সমষ্ণ সমীকরণ বা সমষ্ণ প্রক্রিয়া বা আইসোথার্মাল ইকুয়েশন আমরা এখান থেকে বলতে পারবো। আচ্ছা, এখন কথা হচ্ছে ভলিউমের সাথে প্রেসারের সম্পর্ক কেমন, ব্যস্তানুপাতিক, সো ইনভার্সলি রিলেটেড। যেহেতু ইনভার্সলি রিলেটেড, এই জন্য হচ্ছে আমরা যদি এক্স অ্যাক্সিসে ভলিউম রাখি এবং ওয়াই অ্যাক্সিসে যদি আমাদের প্রেসার রাখি, তাহলে আমাদের এইখানে যে গ্রাফটা আসবে এই গ্রাফটা মেনটেন করবে হচ্ছে এই ভি প্রপোর্শনাল টু 1/P এর যে গ্রাফ আছে এটা হচ্ছে সেটা তখন এখান থেকে মেনটেন করবে। এবং আমাদের এই যে গ্রাফটা আসে এই গ্রাফটা হচ্ছে গিয়ে আমরা বলি ইংলিশে রেক্টেঙ্গুলার হাইপারবোলা, বাংলায় আমরা এটাকে বলি হচ্ছে গিয়ে আয়তাকার অধিবৃত্ত।
তাহলে এইখান থেকে আমাদের যে গ্রাফটা আসে এটাকে আমরা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা গ্রাফ বলি, মানে এরকম একটা কার্ভ আসে এবং প্রত্যেকটা কার্ভের জন্য আমরা আলাদা আলাদা টেম্পারেচার পাবো। এই কার্ভের জন্য এই টেম্পারেচারটা ফিক্সড, আবার নিচের যে কার্ভটা আছে সেটার জন্য T2 টেম্পারেচারটা ফিক্সড, যেখানে T1 আর T2 এর মধ্যে সম্পর্ক হচ্ছে T1 গ্রেটার দেন T2। তাহলে এরকম একটা সমীকরণ আমরা হচ্ছে গিয়ে এইখান থেকে পেয়ে যাই। এরপরে যদি আমাদেরকে কখনো জিজ্ঞেস করে আচ্ছা প্রেসার ভার্সেস ভলিউম, এই গ্রাফটা না এঁকে আমরা হচ্ছে গিয়ে প্রেসারের ইনভার্স 1/p তার সাথে ভলিউমের একটা গ্রাফ আঁকবো। তাহলে 1/p আর যদি হচ্ছে গিয়ে আমরা ভলিউম নেই, আমাদের এইখানে যেই ফর্মুলাটা আমরা লিখলাম এই ফর্মুলাতে আমরা ভলিউমকে বসাচ্ছি একটা অ্যাক্সিসে, প্রেসারকে বসাচ্ছি একটা অ্যাক্সিসে। আবার যদি আমাদের ইকুয়েশনটা এমন দাঁড়ায় যে ভলিউম আমরা যে লিখলাম যে প্রপোর্শনাল টু 1/p, আমরা যদি ভলিউমকে একটা অ্যাক্সিসে বসাই এবং সম্পূর্ণ 1/p কে আরেকটা অ্যাক্সিসে বসাই, তাহলে কিন্তু ইকুয়েশনটা তখন আর ইনভার্সের গ্রাফের মতো আসবে না, তখন একটা y প্রপোর্শনাল টু x বা আমাদের মূল বিন্দুগামী সরল রেখার যে গ্রাফ সেই গ্রাফের মতো আসে। তাহলে আমরা যদি 1/p আর এদিক বরাবর ভলিউম এই দুইটাকে নিয়ে যদি গ্রাফ আঁকতে যাই, তাহলে আমাদের গ্রাফটা আসবে হচ্ছে স্ট্রেট লাইন গোয়িং থ্রু দ্য অরিজিন, মূল বিন্দুগামী সরল রেখা। এবং এই সরল রেখাও আবার ভ্যারি করবে, মানে সরল রেখার ঢাল বা স্লোপগুলো চেঞ্জ হবে ডিপেন্ডিং অন দ্য ডিফারেন্ট টেম্পারেচারস। তাহলে আমি যখন T1 টেম্পারেচার ধরবো তার জন্য যেরকম গ্রাফ আসবে, T2 টেম্পারেচার ধরলে এটার জন্য তখন স্লোপ বা ঢালটা বেশি আসবে। এবং এখানে অবভিয়াসলি মেনশনিং যে T1 এর ভ্যালুটা T2 এর ভ্যালু চাইতে বেশি অ্যান্ড বোথ আর এক্সপ্রেসড ইন কেলভিন। তাহলে এইখান থেকে হচ্ছে কি আমাদের আরো একটা গ্রাফ আসলো, এই গ্রাফটা একটু মাথায় রাখবো, এই গ্রাফটার ক্ষেত্রেও একটু মাথায় রাখবো। আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের যেহেতু v প্রপোর্শনাল টু 1/p, দ্যাট মিনস p1 v1 p2 v2, আমি যদি আরো সামনের দিকে যাই p3 v3, তাহলে এই ইকুয়েশন থেকে আর কি ইনসাইট বের করা যায়? আমরা তাহলে এই ইকুয়েশন থেকে একটা ইনসাইট বের করতে পারি যে প্রেসার আর ভলিউম এই দুইজনের গুণফল ওই পাশে থাকবে হচ্ছে কি আমাদের কনস্ট্যান্ট বা ধ্রুবক। তাহলে প্রেসার আর ভলিউমকে যদি আমরা গুণ করে সেই গুণফলটাকে আমরা বসাই কোন অ্যাক্সিসে? y অ্যাক্সিসে। প্রেসার আর ভলিউমকে গুণ করে আমরা যদি গুণফলটাকে y অ্যাক্সিসে বসাই আর এই x অ্যাক্সিসে আমরা যদি হচ্ছে গিয়ে ইনিশিয়ালি ভলিউম নেই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের p আর v এর গুণফলটা সব সময় থাকবে ধ্রুবক বা কনস্ট্যান্ট। তাহলে p আর v এর গুণফল যেহেতু আমরা y অ্যাক্সিসে বসিয়েছি, p আর v এর যে ভ্যালুটা আমরা ধরবো সেই ভ্যালুটা হচ্ছে গিয়ে স্পেসিফিক একটা টেম্পারেচারের জন্য কনস্ট্যান্ট থাকবে। তাহলে টেম্পারেচার যদি T1 হয় এটার জন্য আমাদের এইখান থেকে হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট থাকবে। আবার যদি আমাদের T2 কনস্ট্যান্ট, অন্য একটা টেম্পারেচার নেই, অন্য একটা টেম্পারেচারের জন্য আমাদের পিভির ভ্যালুটা সবসময় এক্স অ্যাক্সিসের সমান্তরাল হবে। তার মানে এটা আমার কোনো চেঞ্জ আসবে না, আমি এখান থেকে ভলিউম যতই চেঞ্জ করি পি আর ভি এর গুণফল সবসময় কেমন থাকবে? ধ্রুবক। তাহলে এখান থেকে পিভি সমান সমান কনস্ট্যান্ট। রিয়াদ বলেছো T1 T2 কোনটি বড় কোনটা ছোট, এটা বুঝবো কিভাবে? আমাদের ভ্যালু বলে দিবে কোনটার ভ্যালু বেশি কোনটার ভ্যালু কম, সেই ক্ষেত্রে আমরা ওইভাবে করে এখানে যেমন মেনশন করে দেওয়া আছে গ্রাফে, ঠিক আছে? তাছাড়াও আমরা ঢাল দিয়ে হচ্ছে কি এখান থেকে হিসাব করতে পারি। তাহলে এইখান থেকে T1 আর T2 কখন কখন কোন পিভির জন্য কনস্ট্যান্ট থাকবে সেটা হচ্ছে আমরা একটু এখান থেকে দেখে রাখলাম। এবং এখানেও সেম কন্ডিশন, আমাদের টেম্পারেচার T1 সেটা হচ্ছে গিয়ে T2 চাইতে বড়। তাহলে এইখানে আমরা কোন কেসের জন্য কোন রকমের গ্রাফ ইউজ করছি একটু মাথায় রাখবো। বয়লের ফর্মুলার জন্য ফর্মুলাটাও একটু মাথায় রাখবো, এটা দিয়ে আমরা প্রচুর অঙ্ক করব এবং সাধারণত করেও আসছি, সো এগুলো আমাদের সামনে একটু কাজে লাগবে। আচ্ছা, নেক্সটে আমাদের হচ্ছে চার্লসের ফর্মুলা। চার্লসের ফর্মুলাতে আবার আমরা প্রেসারকে কনস্ট্যান্ট রাখবো এবং তার সাথে গ্যাসের যে মোল সংখ্যা সেটাও হচ্ছে কি আমাদের কি থাকবে? কনস্ট্যান্ট থাকবে। তাহলে এইখানে যখন চার্লসের ফর্মুলায় আসবো সেই ক্ষেত্রে আমার প্রেসার আর হচ্ছে গিয়ে গ্যাসের যে মোল সংখ্যা যেটাকে আমরা স্মল এন দিয়ে রিপ্রেজেন্ট করছি, এই দুইটা জিনিসই কি থাকতে হবে? ধ্রুবক থাকতে হবে। তাহলে গ্যাসের মোল সংখ্যা ধ্রুবক থাকতে হবে এবং হচ্ছে আমাদের এখান থেকে প্রেসার ধ্রুবক থাকতে হবে। তো যদি ধ্রুবক থাকে তাহলে আমার টেম্পারেচার এখন চেঞ্জ হবে, ভলিউম চেঞ্জ হবে এবং এদের দুজনের মধ্যে আমি তখন আবার এখান থেকে সম্পর্ক পাবো। তাহলে আমরা যেমন বয়েলের ফর্মুলার জন্য v প্রপোর্শনাল টু 1/p বলতে পারছি, আমরা আবার যদি এইখানে চার্লসের ফর্মুলা লিখি তাহলে সেই ফর্মুলাতে আমরা আবার কি করতে পারবো? ভলিউম প্রপোর্শনাল টু টেম্পারেচার বলতে পারবো। তবে ভলিউম প্রপোর্শনাল টু টেম্পারেচার এই সম্পর্কটা ততক্ষণ পর্যন্ত খাটবে যতক্ষণ পর্যন্ত আমি এইটা এনশিওর করতে পারবো যে আমার প্রেসার এবং মোল সংখ্যা P এবং N এই দুইটাই হচ্ছে আমার জন্য কি থাকছে? কনস্ট্যান্ট থাকছে। যখন কনস্ট্যান্ট থাকবে তখন হচ্ছে আমি এখান থেকে চার্লসের ফর্মুলাটা লিখতে পারবো। তাহলে আমরা এখান থেকে যেভাবে করে লিখলাম যে রেশিও করে, যেহেতু আমাদের এখানে ব্যস্তানুপাতিক তাই উল্টা রেশিও আসছে, এখানে যেহেতু সমানুপাতিক তাই সোজা রেশিও আসবে। তার মানে আমরা যদি V1 কে কখনো V2 দিয়ে ভাগ করি ওই পাশে হচ্ছে গিয়ে আমাদের
T1 কে T2 দিয়ে ভাগ করা লাগবে। V1 কে যদি আমরা ভাগ করি V2 দিয়ে, তাহলে ওই পাশে হচ্ছে কি আমাদের T1 কে ভাগ করা লাগবে কত দিয়ে? T2 দিয়ে। তাহলে এইখান থেকে কিন্তু আমরা সরাসরি আবার আর গুণন না করে সরাসরি এই ইকুয়েশন দিয়ে হচ্ছে আমরা কাজ করতে পারবো। V1 বাই V2 ইজ ইকুয়ালস টু T1 ডিভাইডেড বাই T2। তাহলে এইখান থেকে হচ্ছে আমরা একটা গ্রাফ পাই। এখন আবারও সে একই কথা, যেহেতু V প্রপোর্শনাল টু T, আমরা এইখান থেকে ইকুয়েশনটা এরকম পাচ্ছি, V প্রপোর্শনাল টু ক্যাপিটাল T। তো সেই ক্ষেত্রে আমরা ভলিউম যদি একটা অ্যাক্সিসের মধ্যে বসাই আর টেম্পারেচারকে যদি আরেকটা অ্যাক্সিসের মধ্যে বসাই, y প্রপোর্শনাল টু mx, মানে আবার মূল বিন্দুগামী সরলরেখার গ্রাফের মতো আসে। তাহলে এখানেও সেম জিনিস, আমাদের একটা স্পেসিফিক প্রেসারের জন্য গ্রাফটা সরলরেখা আসবে, একটা স্পেসিফিক প্রেসারের জন্য গ্রাফটা সরলরেখা আসবে। P1 গ্রেটার দেন P2, আমার যত হচ্ছে গিয়ে চাপ এখান থেকে বেশি হবে, ঢাল তত কম বা স্লোপ তত এখান থেকে কম। আর এখানে হচ্ছে আমরা y অ্যাক্সিসে বসাচ্ছি ভলিউম, x অ্যাক্সিসে আমরা বসাচ্ছি হচ্ছে টেম্পারেচার। আচ্ছা, সিমিলারলি আমাদের চাপীয় সূত্র একটা আছে, আমরা একটার পর একটাকে আলাদা আলাদাভাবে কনস্ট্যান্ট ধরে ধরে বাকিগুলোর মধ্যে সম্পর্ক নির্ণয় করার চেষ্টা করছি। সো ভলিউমটা হচ্ছে এখান থেকে বড় হাতের হবে, যেহেতু আমরা ক্যাপিটাল ভি লিখি। তাহলে আয়তন আর গ্যাসের মোল সংখ্যা, তার মানে আমরা এখানে আবার দুইটা জিনিসকে কনস্ট্যান্ট রাখার চেষ্টা করছি। একটা হচ্ছে কি আমাদের আয়তনে কোনো চেঞ্জ আসতে পারবে না, এটা একটু মাথায় রাখতে হবে। আর আরেকটা হচ্ছে কি আমাদের যে মোল সংখ্যা নিয়ে আমরা কাজ করতাম স্মল এন, সেই স্মল এনে কোনো চেঞ্জ আসতে পারবে না, এটাও আমাদের থাকবে হচ্ছে ধ্রুবক। এই দুইটা যদি আমাদের ধ্রুবক থাকে, তাহলে সেই ক্ষেত্রে প্রেসার আর টেম্পারেচারের মধ্যে আবার একটা সমানুপাতিক সম্পর্ক দেখতে পাওয়া যায়। তাহলে সেই ক্ষেত্রে আমাদের ইকুয়েশনে P1 ডিভাইডেড বাই T1 ইজ ইকুয়ালস টু হবে হচ্ছে P2 ডিভাইডেড বাই T2। তাহলে যখন চাপীয় সূত্র আবার দেখতে যাব, চাপীয় সূত্রের ক্ষেত্রে আমরা তাহলে আবার এইভাবে করে লিখতে পারি যে ভলিউম প্রপোর্শনাল টু যেমন T হইলো, তেমন আমরা বলতে পারি হচ্ছে প্রেসার প্রপোর্শনাল টু T। এবং যেহেতু সমানুপাতিক সম্পর্ক, সেই ক্ষেত্রে তুমি P1 কে যদি কখনো P2 দিয়ে ডিভাইড করো, এই পাশ থেকে হচ্ছে গিয়ে T1 কে আমরা ভাগ করব কত দিয়ে? T2 দিয়ে। যেহেতু সমানুপাতিক সম্পর্ক, সো রেশিওগুলো এক্স্যাক্টলি সিমিলার ওয়েতে মেনটেন করবে। তাহলে এটা একটু মাথায় রাখবো। ফাইম জিজ্ঞেস করেছো এই চ্যাপ্টার থেকে এইচএসসি তে কি কোশ্চেন আসে? অবশ্যই এই চ্যাপ্টার থেকে এইচএসসি অ্যাডমিশন সব জায়গায় প্রশ্ন আসে, এবং এই অংশটুকু থেকে আমরা মনে করি অনেক সময়, যেটা তো কেমিস্ট্রিতেই আছে, অনেক সময় হয়তো এখান থেকে প্রশ্ন নাও আসতে পারে বা চান্সেস কম, বাট এখান থেকে কিন্তু ফিজিক্সে প্রশ্ন হয়। তাহলে এটা একটু মাথায় রাখার চেষ্টা করব। এবার তাহলে হচ্ছে আমাদের এই ইকুয়েশনগুলো মাথায় রাখতে হবে, ইকুয়েশনগুলো হচ্ছে দিয়ে আমরা আস্তে আস্তে ম্যাথ করব। তো এইখানে সাধারণত আমাদের যে ম্যাথগুলো আসে, ম্যাথগুলো হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে এই P1 V1 P2 V2 দিয়ে হয়। সাধারণত অন্যান্য ম্যাথগুলোও আসে, তবে বেশিরভাগ ক্ষেত্রে এটা দিয়ে আমরা অঙ্ক আসতে দেখি, এবং এটাকে আমরা হচ্ছে যে বুদবুদের পানি উপরের দিকে উঠে সেই বুদবুদের পানি উপরে ওঠার অঙ্কের ক্ষেত্রে কাজে লাগাই। তাহলে আমাদের দেখো রাজশাহী বোর্ড 25 একটা প্রশ্ন আসছে যে লবণাক্ত কোন একটা হ্রদের তলদেশ থেকে পানির উপরিতলে আসায় একটা বুদবুদের ব্যাস 3 গুণ হইল। তো যদি এমন হয় হ্রদের পানির তাপমাত্রা সর্বত্র সমান, টেম্পারেচারটা সব জায়গায় ফিক্সড বলে দিতে হবে, লবণাক্ত পানির ঘনত্ব হচ্ছে রো বলে দেয়া আছে, হ্রদের পৃষ্ঠে বায়ুমণ্ডলের চাপ বলে দেয়া আছে। এই যে বায়ুমণ্ডলের চাপ, ফিজিক্সের ক্ষেত্রে সাধারণত এটাকে 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার বা প্যাসকেল ধরে কাজ করে, যেটা আমরা কেমিস্ট্রিতে 101325 একটা সুন্দর স্পেসিফিক ভ্যালু ধরে তারপর হচ্ছে এইখান থেকে কাজ করি। তো এই যে এই টাইপের ম্যাথগুলা হচ্ছে কি আমার একটু বুঝে রাখা লাগে, যদিও এটা তোমরা অলরেডি খুব ভালো মতোই জানো, তারপরও হচ্ছে আমরা একটু এখান থেকে ছোট করে ব্যাখ্যা করি। আমরা জানি হ্রদের মধ্যে পানি থাকে, সো পানির যত নিচের দিকে যাব পানির একটা চাপ বাড়বে, প্রেসার বাড়বে, P ইকুয়ালস টু H রো জি, আমরা আর্কিমিডিসের ফর্মুলা থেকে এটা জানি। সো P ইকুয়ালস টু H রো জি অনুযায়ী আমার H যত বাড়বে প্রেসার তত বাড়বে। সো আমি যদি নিচের দিকে যাই, একটা বায়ু বুদবুদ নিচের দিকে যখন থাকে চারপাশে পানি চাপে ছোট হয়ে থাকে, বুদবুদটা যত উপরের দিকে উঠবে তত ওর গভীরতা কমে আসবে, গভীরতা যত কমবে ওর চারপাশের চাপ কমবে, চারপাশের চাপ যত কমবে তত হচ্ছে ও আস্তে 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 নিজের সাইজটা বড় করতে পারবে এবং তার আয়তনটা কিছুটা বৃদ্ধি পাবে। তো আমাদের বায়ু বুদবুদ মানে হচ্ছে গিয়ে আমার চারপাশে কি আছে? চারপাশে হচ্ছে গিয়ে পানি আছে, মানে আমার এইদিকে পানি আছে, এখানে পানি আছে, এখানে পানি আছে, সব জায়গায় আমার এখানে পানি আছে। তো এই যে আমার চারপাশে যে পানি আছে, পানির মধ্যে আমরা একটা ছোট্ট বাবলের কথা যদি চিন্তা করি, যখন আমার তল দেশে থাকবে বাবলের সাইজটা থাকবে হচ্ছে এতটুকু, খুবই ছোট, এবং এই বাবলের ভিতরে কিন্তু কোনো পানি নেই, এটা যেহেতু এয়ার বাবল, সো পুরাটাই বাতাসের
বা বুদবুদ আর কি। এইটা আস্তে আস্তে কি করবে, এটা আস্তে আস্তে উপরের দিকে উঠে আসবে এবং যত উপরের দিকে উঠে আসবে এটার আস্তে আস্তে ভলিউম এখান থেকে বাড়তে থাকবে। সো যত ভলিউম বাড়তে থাকবে, ভলিউম বাড়তে বাড়তে একটা পর্যায়ে যখন একদম টপ সারফেসে চলে আসবে তখন ওর ভলিউমটা আগের চাইতে একটু বড় হয়ে যাবে এবং এটার ভিতরে বাতাস এখানে যেমন ছিল সেরকমই থাকবে। তাহলে আমাদের একটা ছোট বুদবুদ উপরের দিকে উঠে আসলে এটার যেটা হয় সেটা হচ্ছে এটার ভলিউমটা পরিবর্তিত হয়, আয়তন পরিবর্তন হয়। তো প্রশ্নে অনেক সময় আয়তন পরিবর্তন হয় বলে দেয়, ব্যাস বা ব্যাসার্ধ পরিবর্তন হয় বলে দেয়, এরকম করে বলে দেওয়া থাকে। তাহলে ইনিশিয়ালি যখন ও নিচে ছিল সেই সময় ওর মধ্যে দুইটা প্রেসার কাজ করতেছিল। ওর মধ্যে হচ্ছে গিয়ে এয়ার প্রেসারও ছিল, মানে ভিতরের দিকে ওর ছিল হচ্ছে গিয়ে এয়ার প্রেসার, আর এই বাইরে থেকে ওকে যে চাপ দিচ্ছিল সেই বাইরে থেকে চাপ ছিল হচ্ছে গিয়ে কার, ওয়াটার প্রেসারের। সো এখান থেকে এয়ার প্রেসার ওয়াটার প্রেসার দুইটাই থাকে। আর ও যখন আস্তে আস্তে একদম টপ সারফেসে চলে আসে, মানে উপরের সারফেসে চলে আসে, আমরা উপরের সারফেসটাকে এখান থেকে যদি একটু এরকম নিচের দিকে নামাই নিয়ে আসি, আমাদের উপরের সারফেসে যখন ও আস্তে 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 এরকম করে চলে আসবে তখন হচ্ছে ওর উপর শুধুমাত্র একটা প্রেসারই কাজ করবে, সেটা হচ্ছে কি আমাদের এয়ার প্রেসার যেটা আছে সেটা। তাহলে এটার তখন শুধুমাত্র আমার এয়ার প্রেসার থাকবে, যেহেতু এইখানে একদম পানির উপরের লেয়ারে কোনো গভীরতা নাই, গভীরতা শূন্য, সো এখানে পানির কোনো প্রেসার নাই। সো চারপাশে আমাদের বাতাসের প্রেসারটাই শুধুমাত্র কাজ করে। তো একদম নিচে যখন ছিল সেই মোমেন্টে ওর যদি আমরা প্রেসারের ভ্যালুটাকে ওভারঅল, এই যে দুইটা প্রেসার আছে এই দুইটা প্রেসারকে যোগ করে আমরা ওর প্রেসারটাকে ধরে রাখলাম হচ্ছে গিয়ে P1, তাহলে অবভিয়াসলি ও যখন উপরের দিকে উঠে আসবে তখন এই প্রেসারটাকে আমরা ধরে নিব হচ্ছে P2, এবং শুরুতে ওর যে ভলিউম থাকবে সেই ভলিউমটাকে যদি আমরা ধরে নিই হচ্ছে গিয়ে V1, এটা যখন উপরের দিকে আসবে বা আমরা যদি V ধরে নেই, মানে এই যে V1 ইজ ইকুয়ালস টু ক্যাপিটাল V ধরি, এটা যখন উপরের দিকে উঠে আসবে ওর যে নতুন ভলিউম হবে V2 সেটা হবে পূর্বের ভলিউমের কয়েক গুণ, পূর্বের ভলিউমের কয়েক গুণ। এবং কয়েক গুণ কত এটা যেহেতু আমরা জানি না, সো এটা ইন জেনারেল আমরা হচ্ছে স্মল এন দিয়ে গুণ করে আমরা স্মল এন ভি এইভাবে করে হিসাব করি। এবং এখানে প্রশ্নে এই জিনিসটা বলে দিতে হবে যে পানির সর্বত্র তাপমাত্রা সমান। প্রশ্নে এটা না বললেও আমরা সাধারণত তাপমাত্রা সমান ধরে নিই। প্রশ্নে যদি স্পেসিফিক্যালি উল্লেখ করে দেয় যে পানির নিচে তাপমাত্রা ছিল এত, উপরে তাপমাত্রা ছিল এত, তাহলে আমরা ওই যে P1 V1 বাই T1 P2 V2 বাই T2 ওই ফর্মুলা যেটা আছে ওইটাতে চলে যাব। কিন্তু যেহেতু আমাদের বলেছে সর্বত্র তাপমাত্রা সমান, সো T1 T2 এখানে আর কোনো অপশন থাকে না। তাহলে এই টাইপের ম্যাথগুলো যখন আমরা করার সময় তখন হচ্ছে কি আমরা সরাসরি P1 V1 সমান P2 V2 এই ইকুয়েশনে চলে যাই। তাহলে সেই ক্ষেত্রে আমরা P1 V1 ইজ ইকুয়ালস টু P2 V2 এই সমীকরণে জাস্ট ভ্যালুগুলো বসাই দিলেই চলে আসবে। তো P1টা হচ্ছে যখন আমার এই বুদবুদটা কোথায় আছে, বুদবুদটা হচ্ছে একদম আমার নিচের সারফেসে আছে। তো নিচের সারফেসে থাকার সময় প্রেসার হবে দুইটা, একটা হচ্ছে তার এয়ারের প্রেসার আর আরেকটা হচ্ছে গিয়ে তার ওয়াটারের প্রেসার, দুইটা প্রেসার একসাথে কাজ করবে। নিচে থাকার সময় ওর যে ভলিউম সেই ভলিউমকে আমরা ধরলাম ক্যাপিটাল ভি, আর যখন উপরে উঠে আসতেছে উপরে উঠে আসার সময় ওর মধ্যে শুধুমাত্র এয়ার প্রেসারটা কাজ করবে, আর তার সাথে ওর যে ভলিউম থাকবে ভলিউমটা হচ্ছে এন গুণ হয়ে গেলে এটাকে আমরা বলি হচ্ছে এনভি। তাহলে সেই ক্ষেত্রে আমাদের ভলিউম নিয়ে কাজ করলে এইখানে ভি আর ভি আমরা সুন্দর মতো ক্যান্সেল আউট করে ফেলতে পারি, আর এয়ার প্রেসারকে এই পাশে আমরা নিয়ে আসতে পারি। তাহলে এখানে আমাদের PW যেটা আছে এটাকে রেখে দিলাম, PW কে আমরা আবার হচ্ছে পানির প্রেসার মানে HROG এভাবে করে লিখতে পারি। আর ওই পাশে আমাদের হচ্ছে n সংখ্যক PAR আছে, এই পাশে একটা PAR আছে, সেটাকে আমরা ডানে নিয়ে গেলে আমরা হচ্ছে গিয়ে n সংখ্যক PAR থেকে একটা PAR কে মাইনাস করে দিতে পারবো। দ্যাট মিনস আমরা এইখান থেকে যদি এয়ার প্রেসারটাকে কমন নিয়ে ফেলি তাহলে আমাদের ব্র্যাকেটের ভিতরে চলে আসবে হচ্ছে গিয়ে n-1। তো সেই ক্ষেত্রে আমরা যখন h বের করতে যাই তখন হচ্ছে এই n-1 তার সাথে আমরা গুণ করি হচ্ছে গিয়ে এয়ার প্রেসার ডিভাইডেড বাই আমরা ইকুয়েশনে সরাসরি বসাতে পারি হচ্ছে গিয়ে রো ইন্টু জি। এইখানে আমাদের যে ইকুয়েশনটা আসলো ইকুয়েশনের মধ্যে আবার আমি এটাকে ছোট করতে পারি। আমাদের এয়ার প্রেসারের ভ্যালুটা কোশ্চেনের মধ্যে বলে দেওয়া থাকে 10⁵, না বলে দিলেও আমরা 10⁵ এখানে ধরে নিয়ে ক্যালকুলেশন করি। আর রো পানির ক্ষেত্রে রো এর হচ্ছে ভ্যালু 1000, আর হচ্ছে কি আমাদের জি এর ভ্যালু হচ্ছে কি আমাদের 9.8 সাধারণত। তো এই মানগুলো যদি আমরা একটু ক্যালকুলেট করে নিই, উপরে 10⁵ নিচে 10³ তাহলে উপরে হচ্ছে 10 স্কোয়ার, 100কে যদি আমরা 9.8 দিয়ে ডিভাইড করি রেজাল্ট আসে 10.2। তো ওভারঅল হচ্ছে কি আমরা এইচ যখন বের করব, বের করার সময় আমরা সাধারণত এইখানে একটা শর্টকাট ইউজ করতে পারি, এবং এই শর্টকাটটা হচ্ছে কি আমরা একটু মনে রাখতে পারি চাইলে যে যদি আমাদের কখনো আয়তন পরিবর্তনের কথা বলে তাহলে সেই ক্ষেত্রে আমরা যখন এইচ বের করব তখন হলো আমাদের n-1
1 দিয়ে আমরা এখানে ভ্যালু বের করতে পারি। তো n-1 এর সাথে সিম্পলি হচ্ছে এখান থেকে 10.2 বসায় দিলেই সুন্দর মতো রেজাল্টটা এক লাইনে চলে আসে। তো আমরা এটা ভেঙে ভেঙে দেখাইলাম দুইটা কারণে। এক নাম্বার কারণ এখানে আমাদের লবণাক্ত পানির ঘনত্ব বলে দিছে এবং জিজ্ঞেস করেছে হ্রদের গভীরতা কত। সো আমাকে হ্রদের গভীরতা হিসাব করতে হবে লবণাক্ত পানির ঘনত্ব দিয়ে, যেটার মান 1000 থেকে একটু বেশি। সো এখানে ভ্যালুটা আমি তখন 1000 বসাতে পারবো না, আমি সরাসরি তখন এই ইকুয়েশন ইউজ করতে পারবো না। তো তখন কি করব, ওইটা যেন তুমি আমাকে এই লাইনটা ডিরেক্ট দেখালে প্রশ্ন না করো, তাই তোমাকে আগে থেকে একটু বুঝাই নিয়ে আসলাম। আবার আমাদের এখানে ভলিউমের কথা বলা, ভলিউমের ব্যাপারটাও আমার একটু মাথায় রাখতে হবে যে যদি ভলিউম n গুণ হয় তাহলে ভলিউম থেকে আবার আমরা জানি একটা গোলক পানির মানে এয়ারের বাবল বা এয়ার বুদবুদ যেহেতু গোলক হিসেবে আমরা কনসিডার করি, তো গোলকের যে ভলিউম সেটা আসে হচ্ছে 4/3 পাই আর কিউবড। তার মানে আমি বলতে পারি ভলিউমের সাথে আমার আর এর রিলেশনটা কেমন হবে, ডিরেক্টলি ঘনত্বের সমানুপাতিক, v প্রপোর্শনাল টু r কিউবড। সিমিলারলি আমরা আবার যদি একটু এখান থেকে হিসাব করি যে ভলিউমের সাথে আমাদের ডায়ামিটারের সম্পর্কটা কেমন হবে, তাহলে ভলিউম v ইজ ইকুয়ালস টু আমরা লিখতে পারি হচ্ছে 4/3 পাই এবং রেডিয়াসকে আমরা বলতে পারি ডায়ামিটারের অর্ধেক d ডিভাইডেড বাই 2 হোল কিউবড, d ডিভাইডেড বাই 2 হোল কিউব, যেহেতু রেডিয়াস হচ্ছে ব্যাসের অর্ধেক হয়। তাহলে 4/3 পাই আর ডি এর নিচে 2 হোল কিউবড হয়ে 1/8 বের হয়ে আসবে, সবাই বেসিক্যালি কনস্ট্যান্ট, এবং কনস্ট্যান্ট হয়ে গেলে ভলিউমের সাথে কিন্তু আমার ব্যাসের সম্পর্ক ঘনর সমানুপাতিক, তার মানে কিউবের সমানুপাতিক। এইখানে তাহলে আমরা ব্যাসের সাথে যে রিলেশনটা পাই, এখানে আমরা ব্যাসার্ধের সাথে একই রিলেশন পাই এই দুই ইকুয়েশনে। তার মানে আমরা দেখতে পারি যে যদি আমাদের প্রশ্নে কখনো এরকম ব্যাস 3 গুণ হয় বা ব্যাসার্ধ 3 গুণ হয় এভাবে বলে দেয়, তাহলে আমরা শুধু ভলিউম দিয়ে এই n-1 দিয়ে কাজ করতে পারবো না। তাহলে n-1 আমরা এইভাবে একটা ইকুয়েশন ইউজ করতে পারি। আবার সিমিলার প্রসেসে আমরা হচ্ছে এখান থেকে n³ -1 তার সাথে 10.2 কে মাল্টিপ্লাই করে এখান থেকে h এর ভ্যালু বা গভীরতার ভ্যালুটা ফাইন্ড আউট করতে পারি। তবে মাথায় রাখার জিনিস হচ্ছে যখন আমরা n-1 ইউজ করব তখন এই ইকুয়েশনের মধ্যে আমাদের হচ্ছে গিয়ে কি নিয়ে কথা বলতে হবে, এই ইকুয়েশনের মধ্যে আমাদের ভলিউম নিয়ে কথা বলতে হবে। মানে প্রশ্নে যদি বলে আয়তনের পরিবর্তন হয়, আর যদি হচ্ছে গিয়ে আমাদের এখানে আয়তনে যেহেতু পরিবর্তন বুঝাচ্ছি তাই আমরা এখানে ডেল্টা ভি শর্টকাটে লিখে রাখতে পারি যে যদি আয়তনের পরিবর্তন বুঝায় শুধুমাত্র তখনই আমরা n-1 ইউজ করব। আর n³ - 1 কখন ইউজ করব, বুঝতেই পারছো n কিউবড কেন আসছে, কারণ যে আমাদের রেডিয়াস এবং ডায়ামিটারের সাথে ভলিউম কিউবডের সাথে প্রপোর্শনাল। তাহলে n³ - 1 10.2 কখন ইউজ করব, যখন আমার প্রশ্নে রেডিয়াস মানে ব্যাসার্ধের পরিবর্তন দেওয়া থাকবে, অথবা যদি আমাদের প্রশ্নে ডায়ামিটার মানে হচ্ছে গিয়ে ব্যাসের পরিবর্তন বলে দেয়। এই দুই কেসের জন্য আমরা হচ্ছে গিয়ে n³ - 1 ইন্টু 10.2 ইউজ করবো আর কি। তো এই হচ্ছে কি আমার এই অঙ্কটা করার জন্য ইনিশিয়ালি তোমার যে শর্টকাটগুলো জানা দরকার, এমসিকিউতে তুমি এগুলো দিয়ে ক্রস চেক করে ওভারঅল রেজাল্টটা একটু চেক করে নিতে পারো যে রেজাল্ট ঠিকঠাক হচ্ছে কিনা। তাহলে আমাদের কাজ কি, আমাদের কাজ হচ্ছে এই যে আমরা হ্রদের গভীরতাটা নির্ণয় করব, হ্রদের গভীরতা নির্ণয়ের জন্য আমরা সরাসরি হচ্ছে গিয়ে চলে আসবো কার সূত্রে, এইচ এর সূত্রে। এবং যেহেতু আমাদের এখানে বলেছে ব্যাস 3 গুণ হয়, তো সেই ক্ষেত্রে আমাদের এখানে ভলিউম যদি ভি হয় 3 গুণ হয়ে যাওয়া মানে এখানে n এর মান কত হবে, n এর মান হচ্ছে কিউবড হয়ে যাবে। ভলিউম যেহেতু আমাদের এখানে 3 গুণ, সো ইন দ্যাট কেস এখান থেকে হচ্ছে আমরা ব্যাস মানে আয়তন যেটা আছে সেই আয়তনকে আমরা 3 টাইমস এখান থেকে রেডিয়াস ব্যাসের হিসাব যেহেতু, সো কিউবড করে ভ্যালুটা নিয়ে আসবো। তাহলে ব্যাস 3 গুণ হয়, দ্যাট মিনস আমাদের স্মল n এর যে ভ্যালুটা আসবে সেই স্মল n এর ভ্যালু আসবে হচ্ছে গিয়ে আমাদের ব্যাস 3 গুণ হয়ে যাওয়া মানে এই যে এখান থেকে ভলিউমের ইকুয়েশনটা সরাসরি বসাইলে 4/3 পাই, এখানে হচ্ছে 3d ডিভাইডেড বাই 2 হোল কিউব, সো 3 কিউব চলে আসে। তাহলে n এর মান আমাদের কত আসে, n এর মান আসতেছে হচ্ছে 3 কিউবড। তাহলে 3 3 9 এবং এখান থেকে n এর মান আসতেছে হচ্ছে মোটামুটি 27। তো আমাদের যখন এখান থেকে ভ্যালু বসাবো এই n এর মান যেহেতু আমরা কিউবড করে ফেললাম, তাহলে এই n এর মানটাকে আমরা কিউবড করে তারপর হচ্ছে ক্যালকুলেশনের মধ্যে ফর্মুলায় বসায় দিব, আমার এখান থেকে রেজাল্টটা চলে আসবে। কিন্তু সমস্যা হচ্ছে যে এই ইকুয়েশনের মধ্যে রো এর মানটা সেম না। তাহলে n কিউবডের ভ্যালু আমাদের আসতেছে হচ্ছে 27, এখান থেকে আমরা 1 কে মাইনাস করব, n³ - 1, তার সাথে আমাদের ওই পৃষ্ঠের চাপ যা আছে সেটাই 10⁵ ডিভাইড করব হচ্ছে গিয়ে রো ইন্টু জি দিয়ে, জি এর ভ্যালু 9.8, রো এর ভ্যালু হচ্ছে 1020, এটা বসাইতে হবে। তাহলে কত আসে রেজাল্ট একটু আমাকে বলে দাও, আমি হচ্ছে গিয়ে এখান থেকে ভ্যালুটা বসাই ফেলি। আমাদের এইখানে n³
মাইনাস 1 এটা ধরবো। আর হচ্ছে গিয়ে আমাদের এখান থেকে গুণ হবে কত, গুণ হবে হচ্ছে গিয়ে এয়ার প্রেশারকে এখানে গুণ করে দিব। নিচে হচ্ছে আমাদের এই রো থাকবে, তার সাথে হচ্ছে গিয়ে জি থাকবে। তাহলে এন কিউবডের ভ্যালু আমাদের আসছে 2 কিউবড মানে হচ্ছে 27, তাহলে 3 কিউব মানে 27 থেকে আমরা 1 মাইনাস করব, তার সাথে মাল্টিপ্লাই করব হচ্ছে গিয়ে 10 টু দি পাওয়ার 5, রো এর ভ্যালু হচ্ছে 1020, তার সাথে জি এর ভ্যালু হচ্ছে আমাদের 9.8। তাহলে এখান থেকে তুমি সুন্দর মতো একবারে এইচ এর ভ্যালুটা ফাইন্ড আউট করতে পারবা। আমরা এই ইকুয়েশনটা দিয়ে কেন গেলাম, ওই শর্টকাট বক্স কেন ইউজ করলাম না, কারণ শর্টকাট বক্সে আমরা যে 10.2 ভ্যালুটা লিখছি ওইটা সরাসরি আসে যদি আমরা রো এর ভ্যালু 1000 ধরি। যেহেতু 1000 ধরতে পারছি না, 1020 ধরছি, সো অবভিয়াসলি আমার ইকুয়েশন দিয়ে ভ্যালুটা বের করতে হবে। ইকুয়েশনের মধ্যে আবার আমরা n-1 কেন লিখলাম না, কারণ প্রশ্নে আয়তন নিয়ে বলা নাই, প্রশ্নে ব্যাস নিয়ে কথা বলা আছে। সো এন এর জায়গায় তখন কি হবে, n কিউব মাইনাস 1। তাই আমরা ফর্মুলাটাকে এই জায়গাটা একটু মডিফাই করলাম, আর রো এর ভ্যালুটা আমরা 1020 বসায় ক্যালকুলেট করলাম 261.10404। তাহলে রিয়াদ বলেছো n ইকুয়ালস টু 3, মানটা বুঝি নাই। এই যে ভলিউম যদি আমাদের প্রশ্নে এইভাবে বলে যে কোনো একটা বুদবুদ হ্রদের তলদেশ থেকে উপরিতলে আসায় আয়তন 5 গুণ হয়, তাহলে n এর ভ্যালু 5, ঠিক আছে। আর যদি বলে ব্যাস 3 গুণ হয়, তাহলে n এর ভ্যালু বেসিক্যালি 3, আমরা কিউবড করে তারপর ভ্যালুটা বসাবো, কারণ ওই যে ভলিউমের সাথে আমার ব্যাসের সম্পর্ক কিউবডের প্রপোর্শনালে চেঞ্জ হয়, ঠিক আছে। যদি ব্যাস 3 গুণ বলে তার মানে আমার n এর ভ্যালু 3, n এর ভ্যালু যদি 3 হয়, আমার n কিউবড যখন করব তখন 3 কিউবড হয়ে যাবে, সো 3 কিউবড হয়ে যাবে হচ্ছে 27। তাহলে আমাদের ব্যাস 3 গুণ বলে দিলে আমরা স্মল n এর ভ্যালুটা ঠিকঠাক মতো 3 ধরবো। ব্যাস যদি দ্বিগুণ বলতো স্মল n এর ভ্যালুটা 2 বসাতাম, বাট ফর্মুলায় বসানোর সময় আমরা n-1টা তখন আর ইউজ করতে পারতাম না, n কিউব মাইনাস 1 ইউজ করতাম। রিয়াদ বুঝতে পেরেছো কিনা আমাকে একটু বললো। বাকি সবার অ্যান্সার 260.104, তাহলে এখান থেকে আমি বাকি সবার অ্যান্সারটা লিখে দিলাম। 104 তো 260.1 রাখলেই হয়, তাই না? 260.10404 মনে হয় এরকম আসে, আমাদের এখানে কারেক্ট অ্যান্সারটা মিটারে চলে আসলো। আচ্ছা, তাহলে এটা সোজা, আমরা হচ্ছে গিয়ে ভ্যালু এখান থেকে বসালেই অ্যান্সার বুঝতে পারবো। আমাদের তাহলে এখানে কয়েকটা জিনিস তোমাদেরকে বুঝাই দিলাম। এক, ভলিউম আর রেডিয়াস ডায়ামিটার এদের মধ্যে রিলেশনটা কি। দুই, অঙ্ক যদি এই টাইপের হয় তাহলে রো এর মান জি এর মান যদি চেঞ্জ থাকে, প্রশ্নে যেমন রো এর মান বলছে 1020, প্রশ্নে বলতে পারতো জি এর মান 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলেও কিন্তু তুমি 10.2 ইউজ করতে পারতা না, কারণ এটার মান আলাদা, জি এর মান আলাদা, এগুলো মান চেঞ্জ করলেই কনস্ট্যান্টের মানটা চেঞ্জ আসবে। কনস্ট্যান্টের মান 10.2 আমরা এক্স্যাক্টলি কখন পাবো, যখন আমরা এয়ার প্রেশারকে ধরবো 10 টু দি পাওয়ার 5, রোকে ধরবো পানির ঘনত্ব 1000, জি কে যখন ধরবো 9.8। শুধুমাত্র এই স্পেশাল মানে অ্যাকুরেট কন্ডিশন যে ভ্যালুগুলো আমরা জানি এই মানগুলো বসালেই 10.2 আসে। বাকি যদি আমাকে রো এর মান আলাদা কোনো কিছু ধরতে বলে, জি এর মান যদি আলাদা কোনো কিছু ধরতে বলে, অথবা এয়ার প্রেশারের ভ্যালু 10 টু দি পাওয়ার 5 না ধরে তোমাকে যদি 101325 ধরে কাজ করতে বলে, তাহলেও তুমি এই শর্টকাটগুলো আর ইউজ করতে পারবা না। তখন তোমার উদ্বুদ্ধি কি, বুদ্ধি হচ্ছে একবারে প্রথম লাইন থেকে না এসে সরাসরি এই এইচ এর লাইনটা বসায় দাও, ঠিক আছে। তখন এয়ার প্রেশার ওই যে কেমিস্ট্রির ভ্যালু দেওয়া থাকলে ওইভাবে, রো এর ভ্যালু অন্য কিছু দেওয়া থাকলে ওইভাবে, জি এর ভ্যালু 9.8 এর জায়গায় 10 দেওয়া থাকলে ওইভাবে বসাবো। আর এই ব্র্যাকেটটুক বসানোর সময় একটু সাবধান থাকতে হবে, যদি ভলিউমের কথা বলে তাহলে n-1, যদি ব্যাসের কথা বলে তাহলে n কিউবড মাইনাস 1, যদি ব্যাস বা ব্যাসার্ধের কথা বলে তাহলেও n কিউবড মাইনাস 1। তাহলে এই জিনিসটা আমরা একটু মাথায় রাখবো। আমাদের প্রশ্নের মধ্যে বলে দিয়েছে কেন আমরা n কিউবড ইউজ করছি, কারণ হচ্ছে গিয়ে ব্যাস অথবা ব্যাসার্ধের পরিবর্তন যদি এরকম কন্ডিশন থাকে তখনই আমরা ফর্মুলায় আর n কিউবড বসাই, n তখন আর আগের মতো বসাতে পারি না, ঠিক আছে। তাহলে ব্যাস বা ব্যাসার্ধের পরিবর্তন বিধায় আমরা হচ্ছে ফর্মুলাটা কি বসালাম, n কিউবড মাইনাস 1। আমরা এইভাবে করে এখান থেকে বলে দিই ব্যাসের পরিবর্তন বলছে, এই জন্য হচ্ছে আমরা n কিউব বসিয়েছি। ওকে, আচ্ছা তাহলে এবার সামনে যাই। এবার আমাদের রাজশাহী বোর্ড 2025-এ সেম কোশ্চেন আমাদের বলছে উদ্দীপকের হ্রদটি যদি মিঠা পানির হইতো তাহলে হ্রদের গভীরতার তারতম্য কত হইতো, এটা হচ্ছে আমার কাছে জিজ্ঞেস করতে বলছে। তাহলে উদ্দীপকের হ্রদটা যদি মিঠা পানির হইতো, লবণাক্তর জন্য তো রো বলে দেওয়া আছে, এখন মিঠা পানির জন্য রো কত, ওই যে মিঠা পানির জন্য রো হচ্ছে কি আমাদের 1000 কেজি পার মিটার কিউব। তাহলে রো এর ভ্যালু দেওয়া আছে
প্রেসার চাপের ভ্যালু দেওয়া আছে, আর হচ্ছে আমার 9.8, ওইটা আমি হচ্ছে অলরেডি জানি। তো আমাকে জিজ্ঞেস করছে নতুন রো কত হবে এমন জিজ্ঞেস করে নাই, গভীরতা কত হবে, আমাকে বলছে গভীরতার কোনো তারতম্য হবে কিনা। তাহলে এখন খেয়াল করো, আমাদের এখানে মিঠা পানির কথা বলা, তাহলে রো এর ভ্যালু বলে দেওয়া আছে হচ্ছে 1000 কেজি পার মিটার কিউবড। আর এর সাথে হচ্ছে আমাদের চাপ বলে দেওয়া আছে, মানে প্রেসার, এয়ার প্রেসার বলে দেওয়া আছে হচ্ছে গিয়ে 10⁵ প্যাসকেল বা নিউটন পার মিটার স্কোয়ার। আর জি এর ভ্যালু হচ্ছে আমাদের, যেহেতু প্রশ্নে কিছু বলে দেওয়া নাই বাট আমার ধরাই লাগবে, সো সেই ক্ষেত্রে আমরা 9.8 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এই ভ্যালুগুলো যদি আমরা ধরতে পারি তাহলে সেই ক্ষেত্রে এইচ এর ভ্যালুটা বের করা সোজা। এইচ এর ভ্যালু হচ্ছে সিম্পলি আমাদের যেই ব্যাস বা ব্যাসার্ধের কথা বলবে, আমাদের ব্যাস বা ব্যাসার্ধের কথা বললে তখন n³ - 1 তার সাথে গুণ করতে হয় হচ্ছে গিয়ে 10.2। আমরা যেহেতু এটা নতুন কেসে বের করতেছি তাই এইচ এর উপর একটা প্রাইম দিয়ে রাখলাম। তাহলে n³ - 1, তো আমাদের এখানে ব্যাস 3 গুণ হয় বলা, তার মানে স্মল n এর ভ্যালু হচ্ছে গিয়ে 3, আর এখান থেকে আসবে হচ্ছে 27 - 1 26। তার সাথে যদি আমরা 10.2 কে মাল্টিপ্লাই করলে রেজাল্ট আসবে হচ্ছে 265.2। তাহলে আমাদের h প্রাইমের ভ্যালু আসে 265.2 মিটার। আর আমাদের আগের বার h এর ভ্যালু কত আসছে, 260.104 মিটার। h ফ্রম গ 260.102, এই যে গতে যেটা পাইছি সেটা লিখে রাখলাম 260.104 মিটার। তাহলে আমাদের বলেছে তারতম্য হবে কিনা, আমরা নিজেরাই দেখতে পাচ্ছি এখানে একটা তারতম্য হচ্ছে, ডেল্টা এইচ এর ভ্যালুটা আমাকে একটু বের করে দিতে হবে, আমরা এইচ প্রাইম থেকে এইচ কে বিয়োগ করে রেজাল্টটা নিয়ে আসবো। তাহলে আমাদের 265.2, এখান থেকে আমরা মাইনাস করব 260.104, 5.096, 5.096 মিটার। ঠিক আছে, এই হচ্ছে গিয়ে আমাদের তারতম্য হবে। ভেরি গুড, তাহলে আমাদের এই হচ্ছে গিয়ে মোটামুটি ভ্যালুগুলা 265.30। ঠিক আছে, তাহলে এরকম একটা ভ্যালু আসে, এই ভ্যালুটা হচ্ছে আমরা এখান থেকে ফাইন্ড আউট করে রাখবো। আশা করছি অঙ্কটা বুঝতে পারছি। এই একটা অঙ্কর এই শর্টকাটের বক্স সহ যা যা বললাম পুরাটা মনে রাখলে তুমি একবারে অ্যাডমিশন পর্যন্ত মোটামুটি এই বুদবুদের অঙ্কগুলা কাজে লাগাতে পারবা। আচ্ছা, নেক্সটে আসি। চিটাগাং বোর্ড 25 বলছে প্রমাণ তাপমাত্রা চাপে দুইটা গ্যাসের ঘনত্ব যথাক্রমে 1.25 কেজি পার মিটার কিউবড আর 0.09 কেজি পার মিটার কিউবড। পরবর্তীতে প্রথম গ্যাসের তাপমাত্রা 52 ডিগ্রি সেলসিয়াসে উন্নীত করলাম, এটার চাপ কি হয়ে গেল, দ্বিগুণ হয়ে গেল। প্রথম গ্যাসের প্রাথমিক আয়তন হচ্ছে 3 সেন্টিমিটার কিউবড। তো আমাকে এখানে জিজ্ঞেস করছে প্রথম গ্যাসের চূড়ান্ত যে আয়তন হবে সেটা নির্ণয় করো। তাহলে আমাদের এখানে কি কি দেয়া আছে একটু দেখি। প্রথম গ্যাসের প্রাথমিক আয়তন বলে দেওয়া, তাহলে প্রথম গ্যাসের প্রাথমিক আয়তনকে আমরা ধরে নিলাম হচ্ছে V1। আমাকে বলছে চূড়ান্ত আয়তন বের করতে, দ্যাট মিনস আমাকে ফাইন্ড আউট করতে হবে হচ্ছে V2। ঠিক আছে, আমাদের এখান থেকে V2 এর ভ্যালু কত হয় সেটা হচ্ছে ফাইন্ড আউট করতে হবে। আর টেম্পারেচারের কথা বলা, যে প্রমাণ তাপমাত্রা আর চাপ। প্রমাণ তাপমাত্রা মানে আমরা এখান থেকে 0 ডিগ্রি সেলসিয়াস, যেটাকে কেলভিনে কনভার্ট করলে 273 কেলভিন চলে আসতেছে। আর পরবর্তীতে প্রথম গ্যাসের তাপমাত্রা 52 ডিগ্রি সেলসিয়াসে উন্নীত করলাম, তাহলে সেই ক্ষেত্রে 273 এর সাথে আমাদের 52 যোগ করে 325 কেলভিন আনতে হবে। তাহলে এইটা হচ্ছে কি আমাদের T2, যেটার ভ্যালু হবে 325 কেলভিন। আমরা তাহলে এখান থেকে T1 এর ভ্যালু জানি, T2 এর ভ্যালু জানি, ভলিউম V1 জানি, V2টা বের করব। আর আমাদের বলেছে কি হয়, চাপ দ্বিগুণ হয়। চাপ দ্বিগুণ হয় মানে নতুন যে প্রেসার আসবে সেটা হবে হচ্ছে পূর্বের যে প্রেসার সেই প্রেসারের ডবল, পূর্বে যে প্রেসার ছিল P1 তার ডবল। তাহলে এখান থেকে আমরা গ্যাসের চূড়ান্ত চাপ যখন নির্ণয় করতে, মানে চূড়ান্ত আয়তন যখন নির্ণয় করতে যাব, ওই যে আমাদের বয়েলের ফর্মুলা, চার্লসের ফর্মুলা সব মিশালে আমরা যে ফর্মুলাটা পাই, P1 V1/T1 ইজ ইকুয়ালস টু হচ্ছে P2 V2 ডিভাইডেড বাই T2। এইখান থেকে আমাদের বের করতে হবে হচ্ছে V2 এর ভ্যালুটা। তাহলে তুমি কিন্তু সবগুলা ভ্যালুই জানো, সুন্দর মতো এখান থেকে V2টা বের করে ফেলবা। আমাদের আসবে হচ্ছে P1 V1 T2, নিচে আসবে হচ্ছে গিয়ে P2 তার সাথে T1। তাহলে এখানে সবগুলা ভ্যালুই তোমার জানা, তুমি মানটা বসায় V2 কত আসে আমাকে একটু বলে দাও। ক্যালকুলেশনে সবগুলার ভ্যালু বলে দেওয়া আছে। তাহলে এইখান থেকে আমাদের কিসের ভ্যালু বসাবো, T1 এর ভ্যালু বসাবো। T1 এর ভ্যালু আমাদের বলে দেওয়া আছে হচ্ছে 273। T2 এর ভ্যালু বসাবো, T2 এর ভ্যালু হচ্ছে গিয়ে 325।
এইটার ভ্যালু হচ্ছে আমরা এখান থেকে বসাবো 325। তারপর ভলিউম V1 এটার ভ্যালু বসাবো হচ্ছে গিয়ে 3 সেন্টিমিটার কিউবড, এটার ভ্যালু বসাবো হচ্ছে 3 সেন্টিমিটার কিউব। P1 এর মতো থাকবে, P2 জায়গায় আমরা বসাই দিব হচ্ছে টোয়াইস P1। কত আসে অ্যান্সার? 1.7857 সেন্টিমিটার কিউব। ভেরি গুড। তাহলে এখান থেকে আমাদের V2 ভ্যালু আসবে হচ্ছে 1.7857। সৌমিক অ্যান্সার বের করে ফেলছে 7857। এখানে কিন্তু আর একক পরিবর্তন করার দরকার নেই, কারণ আমাদের টেম্পারেচার কেলভিন কাটা যাবে। প্রেসারের এককগুলা সবই মোটামুটি একক তো দেয়া নেই, দ্বিগুণ হয় মানে একই এককে থাকবে। সো V1 এর যা একক হবে V2 তাই একক হবে। তো আমার V1 এর একক সিসিতে আছে, মানে কিউবিক সেন্টিমিটারে। তাহলে এটার জন্য আমাদের এই ভ্যালুটাও আমরা কিউবিক সেন্টিমিটারে রেখে দিব। এই তো V2 চলে আসলো। আচ্ছা, নুহা নাবিহা সবার অ্যান্সারই সেম আসছে, আজিমকে ধন্যবাদ। ওকে, তাহলে আমাদের মোটামুটি হচ্ছে এখান থেকে অ্যান্সারটা বের করতে পারলাম। নেক্সটে দেখো, এখানে বেশ বড় সড়ো একটা কোশ্চেন। এই কোশ্চেনেও হচ্ছে আমাদের আবার একটা প্রশ্ন করছে, দুই বন্ধু মিলে সমুদ্রের 200 মিটার গভীরে যেতে চায়। প্রথম বন্ধু বলল 144 গ্রাম অক্সিজেন গ্যাস ভর্তি একটা বেলুনকে সমুদ্রের তলদেশে নিয়ে গেলে যদি আয়তন 1/3 হয়, খুবই অবভিয়াস, কারণ গ্যাস দিয়ে ভরে সমুদ্রের তলদেশে যাচ্ছি, পানি প্রেসার দিলে ভলিউম কমে আসবে, কাঙ্ক্ষিত গভীরতায় পৌঁছানো যাবে। সমুদ্র পৃষ্ঠে চাপ বায়ুর চাপের সমান, তাপমাত্রা হচ্ছে 27 ডিগ্রি সেলসিয়াস, সমুদ্র তলদেশের তাপমাত্রা 15 ডিগ্রি সেলসিয়াস, পানির ঘনত্ব বলে দেওয়া আছে, জি বলে দেওয়া আছে, ক্যাপিটাল আর বলে দেওয়া আছে। সো বলছে তাপমাত্রার পরিবর্তন বিবেচনায়, তার মাত্রা আমরা কিন্তু এরকম বুদবুদের বা গ্যাসের বেলুনের একটা, বেলুন না, বায়ু বুদবুদের একটা অঙ্ক করছিলাম যেখানে তাপমাত্রা আমাদের সমান ধরে নিয়েছিল। আর এইবার কিন্তু দেখো আমাদের অঙ্কের মধ্যে প্রথমেই বলে দিয়েছে যে তাপমাত্রার পরিবর্তন হচ্ছে, এটা আমরা বিবেচনায় আনবো, কারণ দুই জায়গায় দুই রকমের টেম্পারেচার, উপরে সারফেসে 27, তলদেশে হচ্ছে 15। প্রথম বন্ধুর হিসাব অনুযায়ী প্রত্যাশিত সমুদ্র গভীরতায় আমরা যেতে পারবো কিনা, এটা হচ্ছে গিয়ে আমাকে এখান থেকে ফাইন্ড আউট করতে বলছে। তো বেসিক্যালি এইচ বের করতে হবে, সোজা কথা। এই সমুদ্রের গভীরতা 200 মিটার, ও বলছে যে কাঙ্ক্ষিত গভীরতায় পৌঁছানো যাবে 200 মিটার, এইচ এর ভ্যালু হবে কিনা, হইলে যাবে, না হলে যাবে না, শেষ, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তাহলে সমুদ্র পৃষ্ঠে চাপ বায়ুর চাপের সমান, এই কথাটার মানে হচ্ছে আমাদের P2, যেটা একটু আগে আমরা যে ছবি আঁকছি, একটু তোমাদের আবার রিভিউ দেই। নিচে আঁকছিলাম P1, উপরের কেসগুলোতে আমরা হচ্ছে P2 V2 এগুলো ধরছি। তাহলে যখন আমাদের P2 হবে, সেই P2 এর ভ্যালুটা যখন আমরা বের করব, সেটা হচ্ছে আমাদের এয়ার প্রেসারের সমান। সমুদ্র পৃষ্ঠে যখন আসবে তখন P2টা হবে শুধুমাত্র এয়ার প্রেসার। আর যখন সমুদ্রের তলদেশে যাবে, এই যে সমুদ্র তলদেশে আমরা যে প্রেসারটা পাবো P1, সেটার মধ্যে হচ্ছে আমাদের এয়ার প্রেসারও থাকবে, তার সাথে হচ্ছে আমাদের ওয়াটার প্রেসারও থাকবে। সো এখান থেকে P1 যেটা, ওইটা হচ্ছে P এয়ার প্লাস PW দুইটা মিলানো। তো সমুদ্র পৃষ্ঠের চাপ বায়ুর চাপের সমান, বায়ুর চাপ তো আমরা জানি PA, যেহেতু ফিজিক্সে অঙ্ক করতেছি, সো এয়ার প্রেসারকে আমরা 101325 না ধরে অঙ্কর হিসাবে সুবিধার জন্য 10⁵ প্যাসকেল এভাবে করে ধরে নিব। আচ্ছা, আর সমুদ্রের তলদেশে আমরা 1 ধরতেছি, তাহলে সমুদ্রের তলদেশের যে টেম্পারেচার সেটাকে আমরা 1 দিয়ে ডিনোট করব, তাহলে এটা হবে T1। 15 ডিগ্রি সেলসিয়াস মানে হচ্ছে 288 কেলভিন। আর হচ্ছে আমাদের সারফেসে যখন ছিল তখন তাপমাত্রা ছিল 27, সারফেসের কেসকে আমরা 2 দিয়ে এক্সপ্রেস করতেছি, তাহলে আমার 273 আর 27 যোগ করলে এখান থেকে রেজাল্ট আসবে T2 এর ভ্যালু 300 কেলভিন। জি এর ভ্যালু বলে দিছে। পানির ঘনত্ব আলাদা করে বলে দেওয়া, এই জায়গাটা বারবার বলতেছি কেয়ারফুল থাকতে, পানির ঘনত্ব যদি 1000 না দেয় সরাসরি কোনো শর্টকাটে হাত দেওয়া যাবে না। আর আর এর ভ্যালু 8.314 আমাকে এখান থেকে আলাদা করে বলে দিছে। তো বাস, আমাদের আবারও কি করতেছি, একটা বেলুন আমরা কই নিয়ে যেতে যাচ্ছি, সমুদ্রের তলদেশে। বেলুনের ভিতরে কি আছে, বাতাস, চারপাশে কি আছে, পানি। সো বেসিক্যালি এটা ওই বুদবুদের বা বাবলের মতো কাজ করবে, মানে আমাদের ওই যে একটু আগে যে আমরা বুদবুদের অঙ্ক করলাম সেটার মতো হচ্ছে কাজ করবে। তাইলে আমাদের আবারও সে একই কেস, P1 V1 নিচে হবে হচ্ছে গিয়ে T1 ইজ ইকুয়ালস টু, এখান থেকে আমরা বলতে পারবো P2 V2, এখানে হবে হচ্ছে T2। তাহলে P1 যেটা, সেটা হচ্ছে ওই যে আমাদের P এয়ার প্লাস PW, মানে যখন তল দেশে নিয়ে যাব তখন হচ্ছে কি আমাদের P এয়ার প্লাস এখান থেকে যে আমার ওয়াটারের প্রেসারটা থাকবে, দুইটাই ওই জায়গায় কাজ করবে, ভলিউম V1। এখন এইখান থেকে আমাদের ভলিউমের কথা কি কোনো কিছু বলছে? পানির ঘনত্বের কথা বলা, সমুদ্রের তলদেশে যেতে চায়। আচ্ছা, দুই বন্ধু মিলে যেতে চায়, প্রথম বন্ধু বলে 144 গ্রাম,
এখানে তো ভলিউম বলা নাই, তাহলে তাপমাত্রার পরিবর্তন বিবেচনায় আমাদের এখানে এই যে ভলিউম বলা, যদি আয়তন 1/3 হয় তাহলে সমুদ্রের তলদেশে নিয়ে গেলে আয়তন যদি 1/3 হয়, দ্যাট মিনস সমুদ্রের তলদেশে আমরা সব কেস 1 দিয়ে ডিনোট করতেছি। সমুদ্রের তলদেশে গেলে আমার যে ভলিউমটা আসবে V1 সেটা আসবে পূর্বের যে ভলিউম ছিল V2, মানে সারফেসে থাকার সময় যে ভলিউম ছিল সেই ভলিউমের 1/3, তার মানে 1/3 V2। এই তো আমি V1 এর মানটাও জানি, তাহলে এখান থেকে V1টা আমরা বসায় দিব হচ্ছে গিয়ে 1/3 V2। আর T1 এর ভ্যালু তুমি অলরেডি জানো, T1 এর ভ্যালু হচ্ছে 288, এখান থেকে আমরা ভ্যালু বসাই দিব। এই পাশ থেকে হচ্ছে কি আমাদের P2 মানে হচ্ছে কি ওই যে উপরে থাকার সময় এয়ার প্রেসার, আর V2 উপরে থাকার সময় ভলিউম হচ্ছে V2, এবং নিচে হচ্ছে কি আমাদের টেম্পারেচার। T2 যখন উপরে ছিল তখন ছিল হচ্ছে গিয়ে 300 কেলভিন। এখন এখান থেকে V2 সবগুলা জিনিস সুন্দর মতো ক্যান্সেল আউট হয়ে যাবে। আমাদের ইকুয়েশনে এইখানে থাকবে হচ্ছে গিয়ে P এয়ার, তার সাথে থাকবে হচ্ছে গিয়ে PW, যেটাকে আমরা ভেঙে লিখবো হচ্ছে H রো জি এইভাবে, আর তার নিচে থাকবে হচ্ছে 288, এখান থেকে থাকবে 288, আর এখান থেকে আমাদের V2 তো ক্যান্সেল আউট হয়ে যাবে। এখানে একটা 1/3 থাকবে, 3টাকে আমরা ওই পাশে নিয়ে গুণ করে দিব। আবার এখানে থাকবে হচ্ছে গিয়ে P এয়ার, তার সাথে আমরা নিচে এখানে নিয়ে যাব হচ্ছে গিয়ে 300কে। ঠিক আছে, এই তো তোমার কাছে এয়ার প্রেসার অলরেডি তুমি জানো। এই ইকুয়েশনের মধ্যে আমরা এয়ার প্রেসারটা কত বসাবো? এয়ার প্রেসার বসাবো হচ্ছে গিয়ে 10⁵, আর আমরা জি এর মান কত বসাবো? জি এর মান বসাবো হচ্ছে 9.8, আর আমরা রো এর মান কত বসাবো? রো এর মান বসাবো হচ্ছে 1025। সুন্দর মতো ইকুয়েশনে ক্যালকুলেশন করলে এইচ এর যে মানটা সেটা এখান থেকে চলে আসবে। তাহলে ক্যালকুলেশন করে আমাকে বলো এখান থেকে অ্যান্সার কত আসে। আমাদের 3/300 মানে হচ্ছে গিয়ে 100, 10⁵/10 স্কোয়ার হবে 10 কিউবড, তাহলে 10 কিউব মানে 1000, তার সাথে যদি আমরা 288কে এখান থেকে মাল্টিপ্লাই করি এটার রেজাল্ট একটা সামথিং আসবে। এয়ার প্রেসার ওইটা থেকে আমাদের 10⁵ মাইনাস করতে হবে, ডিভাইড করব হচ্ছে রো ইন্টু জি দিয়ে। সো আমরা হচ্ছে গিয়ে অ্যান্সার ডিভাইড 9.8 মাল্টিপ্লাইড বাই 1025 করলে আমার এখানে অ্যান্সার আসে হচ্ছে অ্যারাউন্ড 18.7 এর মতো। তোমাদের কত আসে? 18.964। আচ্ছা, এরকম একটা ইকুয়েশন আসতেছে। সৌমিকের আসতেছে 18.964, সাইমার আসতেছে 18.715, আমারও আসছে 18.715, 77899 এরকম একটা ভ্যালু। তাহলে এইচ এর ভ্যালু আমাদের আসতেছে হচ্ছে 18.715। সো আমরা 18.7 পর্যন্তই রেখে দিতে পারি। এইচ এর ভ্যালু আমাদের আসতেছে হচ্ছে 18.7 মিটার মাত্র, তার মানে 18.7 মিটার। এটা হচ্ছে কি আমাদের গভীরতা। তো এখন আমাদের এখানে কোশ্চেনে বলছে যে যদি আমরা গ্যাস ভর্তি বেলুন নিয়ে যাইতে পারি তাহলে এটা হচ্ছে কি কাঙ্ক্ষিত গভীরতায় পৌঁছানো সম্ভব। কাঙ্ক্ষিত গভীরতায় কেমনে পৌঁছাইলাম? এটা কি 200 মিটারের সমান? সমান না। তার মানে আমাকে জিজ্ঞেস করছে যে প্রথম বন্ধুর হিসাব অনুযায়ী প্রত্যাশিত সমুদ্র গভীরতায় যেতে পারবে কিনা। প্রথম বন্ধু ভুল করছে, সো ক্যালকুলেশন ঠিকঠাক মতো করতে পারে নাই, তাহলে আমাদের এই গভীরতায় যেতে পারবে না। এটাই হচ্ছে আমার কাছে এখান থেকে জানতে চাইছে যে বেসিক্যালি এইচ এর ক্যালকুলেশন করলে 18.715, 18.72। ইয়েস, তাহলে এইটা হচ্ছে কি আমাদের হিসাবটা। আচ্ছা, এইখান থেকে আমাকে মুক্তা বলেছো 3 বুঝি নাই। মুক্তা ওই যে এয়ার প্রেসারের জায়গায় এয়ার প্রেসার রাখছি, 288 জায়গায় 288 রাখছি। PW বাতাস পানির চাপ, যেটা পানির চাপকে আমরা এইচ রো জিতে ভেঙে ফেলছি। V2 আর V2 দুই পাশ থেকে তোমাদের একটু কেটে দেখাই, না কাটলে আবার কনফিউজড হয়ে যাবা। এই V2 আর হচ্ছে এই V2 দুইটা তো ক্যান্সেল আউট হয়ে যায়, তো এখানে একটা 1/3 থাকে না, ওই 1/3 কে নিয়ে ওই পাশে P এর সাথে গুণ করছি, সো 1/3 গুণ হয় 3 হয়ে গেছে। ঠিক আছে, মুক্তা বুঝতে পারছো কিনা একটু জানাও। 18.715 আমরা 18.7 পর্যন্ত রেখে দিলাম, অসুবিধা নেই। ওকে, তাহলে এটা একটা সুন্দর ম্যাথ, এই ম্যাথটাও একটু আমরা এখান থেকে দেখে ফেললাম। নেক্সটে আমরা তাহলে মাদ্রাসা বোর্ডের একটা কোশ্চেনে যাই। দৃশ্যকল্প 1, কোন হ্রদের তলদেশ থেকে পানির উপরিতলে আসায় বায়ু বুদবুদের আয়তন 8 গুণ হয়। খুবই সুখবর, বায়ু বুদবুদের আয়তন 8 গুণ হয়ে গেল। এখন আমাকে বলেছে বায়ুর চাপ ফাইন এত, এবং দৃশ্যকল্প 2তে বলছে একটা ঘরের আয়তন 800 মিটার কিউব। সকালে ঘরটির তাপমাত্রা ছিল 15, দুপুরে তাপমাত্রা বেড়ে হয়ে গেল 27। তো সকালে ঘরের তাপমাত্রা ছিল হচ্ছে গিয়ে 15 ডিগ্রি সেলসিয়াস, তাহলে T1 এর ভ্যালু 288 কেলভিন।
দুপুরে তাপমাত্রা বেড়ে হয়েছে 27 ডিগ্রি সেলসিয়াস, তাহলে এটা হচ্ছে T2। T2-র ভ্যালু হচ্ছে 300 কেলভিন। 273-এর সাথে আমরা 27 যোগ করলে এখান থেকে পেয়ে যাব হচ্ছে 300 কেলভিন। তাহলে এই দুইটা পেয়ে গেলাম। দৃশ্যকল্প 2 নিয়ে ঘতে কাজ করতে বলছে। দুপুরে স্থির চাপে ঘর থেকে প্রাথমিক আয়তনের কত শতাংশ বায়ু বের হয়ে যাবে? একই প্রশ্নে অনেকগুলা ক্লু। দুপুরে স্থির চাপে এই কথাটা বলা, ঘর থেকে প্রাথমিক আয়তনের কত শতাংশ, তার মানে রেজাল্ট আনতে হবে পার্সেন্টেজে বাতাস বের হয়ে যাবে, সেটা হচ্ছে আমার কাছে জিজ্ঞেস করতে, মানে আমার কাছে জানতে চাইছে। তো প্রথম কথা, এইখানে আমাদের ক্লু ওয়ার্ড কি কি? প্রথম কথা হচ্ছে গিয়ে ঘরের আয়তন বলে দেওয়া। আমাদের এখানে ঘরের আয়তন বলে দেওয়া। সো ঘরের আয়তন কি? ঘরের আয়তন হচ্ছে গিয়ে 800 মিটার কিউব। খুব ভালো মতো বুঝো, আমরা ঘরের আয়তনকে ভি ধরতেছি এবং এই ভলিউমটা কিন্তু ফিক্সড। আমাদের ঘর থেকে যদি বাতাস কখনো বের হয়ে যায়, ঘরের ওয়াল কিন্তু শ্রিঙ্ক করে চেপে আসে না। ঘরের ভিতর যদি বাইরে থেকে বাতাস ঢুকে, তাহলে আমাদের রুমগুলো কিন্তু আস্তে আস্তে বড় হয়ে যায় না। তাহলে ঘরের আয়তন এখানে পরিবর্তন হচ্ছে প্রশ্নে কোথাও বলে দেয়া নাই। কি চলাচল করতেছে ঘরের ভিতর? বাতাস চলাচল করতেছে, বাতাস ঢুকতেছে, ঘর থেকে বাতাস বের হয়ে যাচ্ছে। ঘরের আয়তন কিন্তু চেঞ্জ হচ্ছে না। তাহলে ঘরের যে আয়তন 800 মিটার কিউব, ভলিউমটা ফিক্সড, 1 নাম্বার। 2 নাম্বার, আমাদের এখানে আরেকটা ক্লু বলে দেয়া আছে প্রশ্নের মধ্যে, সেটা হচ্ছে স্থির চাপে। প্রশ্নের মধ্যে স্থির চাপে বলা। স্থির চাপে যদি বলা থাকে, তার মানে হচ্ছে আমি এখান থেকে বলতে পারি আমার প্রেসার ফিক্সড, প্রেসারে আমরা কোনো চেঞ্জ আনতে পারবো না। তাহলে সেই ক্ষেত্রে আমরা যে ইকুয়েশন জানতাম যে পিভি ডিভাইডেড বাই টি, এখান থেকে আমাদের সম্পূর্ণ অংশটুকু কি আসে? পিভি বাই টি ধ্রুবক আসে। অথবা যদি আমরা হচ্ছে গিয়ে আদর্শ গ্যাসের যে সমীকরণ জানি, বয়েলের সূত্র, চার্লসের সূত্র মিলালে আমরা জানি হচ্ছে গিয়ে পিভি ইজ ইকুয়ালস টু এন আর টি, সবাই জানি এটা। তাহলে পিভি সমান সমান এনআরটি, এনআরটি তাহলে কনস্ট্যান্ট হয়ে যাবে না, তাই না? তাহলে পি আর ভি গুণফল, আমার পি যদি কনস্ট্যান্ট থাকে, ভি কনস্ট্যান্ট থাকে, তার মানে বাম পাশটা কনস্ট্যান্ট। বাম পাশ যদি কনস্ট্যান্ট হয়, ডান পাশটা কি হবে? কনস্ট্যান্ট। তাহলে এখন আমার বাম পাশে আর ডান পাশের মধ্যে কে কে কনস্ট্যান্ট? প্রথম কথা, প্রেসার কনস্ট্যান্ট, প্রশ্নের মধ্যে বলে দেয়া আছে। 2 নাম্বার কথা, ঘরের আয়তন চেঞ্জ হবে না, সো ভলিউম কনস্ট্যান্ট। 3 নাম্বার কথা, টেম্পারেচার হচ্ছে, যেহেতু বাম পাশটা কনস্ট্যান্ট, সরি টেম্পারেচার বলতেছি, আর যেটা আছে আমাদের আদর্শ গ্যাস ধ্রুবক, এই আর এর ভ্যালুটা কনস্ট্যান্ট। টেম্পারেচার কনস্ট্যান্ট না, কারণ টেম্পারেচার 1 ছিল আগে, পরে টেম্পারেচার চেঞ্জ হয়ে গেছে। এবং ঘরের মধ্যে যেহেতু আমাদের বাতাস আগে যা ছিল সেখান থেকে কিছু বাতাস বের হয়ে গেল, অবভিয়াসলি বাতাসের ভর পরিবর্তন হচ্ছে। বাতাসের ভর যেহেতু পরিবর্তন হচ্ছে, বাতাসের মোল সংখ্যাও কি হবে? পরিবর্তিত হবে। তাহলে আমাদের এই যে লাইনটা লিখলাম, এই লাইনের মধ্য থেকে আমরা তাহলে আরো 2টা লাইন এখানে ডিডিউস করতে পারি। 1 নাম্বার, টি চেঞ্জ হচ্ছে বা টি পরিবর্তন হচ্ছে। এই টি পরিবর্তন হচ্ছে আমি এটা জানলাম কিভাবে? প্রশ্ন মতে, কারণ প্রশ্নের মধ্যে অলরেডি বলে দেওয়া আছে আমার টেম্পারেচার চেঞ্জ হচ্ছে। 2 নাম্বার কথা, বায়ু বের হচ্ছে বা বায়ু বের হয়ে যাচ্ছে, মানে বায়ুর ভর চেঞ্জ হচ্ছে, তাই না? বাতাস কিছু বের হয়ে যাচ্ছে মানে বাতাসের আদিতে যে ভর ছিল এখানে সেই ভর চেঞ্জ হচ্ছে। আর বাতাসের যদি ভর চেঞ্জ হয়, তাহলে সেক্ষেত্রে আমরা বলি মোল সংখ্যা বা এন যেটা আছে সেই এনও এখান থেকে চেঞ্জ হচ্ছে। তাহলে তুমি এখান থেকে বুঝতেই পারলা 5টা জিনিস, পিভি সমান সমান এনআরটি, তার মধ্যে 3 জন কনস্ট্যান্ট পিভি আর, বাকি এন এবং টি 2 জন হচ্ছে কি এখান থেকে পরিবর্তন হচ্ছে। তাহলে পিভি সমান সমান এনআরটি যদি এভাবে করে লেখা যায়, তাহলে এখান থেকে আমরা বলতে পারি এন আর টি এই 2 জনের গুণফলটা কি? কনস্ট্যান্ট হবে। এবং এখান থেকে আমরা একটা সম্পর্ক বলতে পারি যে মোল সংখ্যার সাথে আমাদের তাপমাত্রার সম্পর্ক হচ্ছে এখান থেকে ব্যস্তানুপাতিক আসতেছে, এন প্রপোর্শনাল টু 1/t আসতেছে। তো এন যদি প্রপোর্শনাল টু 1/t হয়, আমরা তাহলে এখান থেকে তোমাদের যদি জিজ্ঞেস করি n2 ডিভাইডেড বাই n1 কি লিখবো? যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে 2/1 এটা হবে 1/2, তাহলে t1 ডিভাইডেড বাই t2। এই দুইটার ভ্যালু তুমি অলরেডি জানো না। t1 এর ভ্যালু বলে দেওয়া আছে প্রশ্নে 288, t2 এর ভ্যালু প্রশ্নের মধ্যে বলে দেওয়া আছে 300। তাহলে এখান থেকে মোল সংখ্যার সুন্দর একটা সম্পর্ক আমরা পেয়ে যাই, 288 ডিভাইডেড বাই 300 করলে 0.96।
N2 এর ভ্যালু আসে হচ্ছে 0.96 N1, N2 এর ভ্যালু আসে হচ্ছে 0.96 N1। এখন আমাকে এখান থেকে যেটা বের করতে বলছে সেটা হচ্ছে শতকরা কত অংশ বায়ু বের হয়ে যাবে। তাহলে আমরা এখান থেকে শতাংশ বা শতকরা বায়ু বের হওয়া পরিমাণ এভাবে লিখি, শতকরা বায়ু বের হবার পরিমাণ, কত শতাংশ বায়ু বের হয়ে যাচ্ছে, এটা আমরা সাধারণত পরিবর্তন বাই আদি তার সাথে গুণ করতে হয় 100% যদি আমরা শতকরায় নিই। তাহলে আমরা এখান থেকে ফর্মুলাটাও বাংলায় লিখে রাখি যেন তোমার পরিবর্তন বাই আদির ফর্মুলাটা মনে থাকে। এরকম শতকরা যখন মান বের করতে হবে তখন পরিবর্তন বাই আদি করে তাকে আমরা গুণ করি কত দিয়ে, 100 দিয়ে। তাহলে এখান থেকে 100% দিয়ে গুণ করলাম। এখন পরিবর্তন কিভাবে তাহলে বের করব, খেয়াল করো আমাদের N2 যেটা সেটা কিন্তু আগের যে N1 ছিল তার চাইতে কমে গেছে 0.96। অবভিয়াসলি বাতাস কিছু বের হয়ে গেছে তো ভর বের হয়ে যাবে, ভর বের হয়ে গেলে আমাদের মোল সংখ্যা আগের চাইতে কমে যাবে। তাহলে পরিবর্তন বের করব, বড়টা থেকে সবসময় ছোটটা বিয়োগ করতে হয়। তাহলে সেই ক্ষেত্রে আমরা এখান থেকে N1 কে বিয়োগ করব N2, N2 কে বিয়োগ করব N1 থেকে, মানে N1 মাইনাস N2, বড় ভ্যালু মাইনাস ছোট ভ্যালু, ডিভাইডেড বাই আদিতে যে মোল সংখ্যা ছিল সেটাকে আমরা এখানে N1 হিসেবে লিখে তাকে গুণ করব হচ্ছে 100% দিয়ে। আমি তাহলে এখান থেকে অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে N2 হচ্ছে 0.96 N1, তাহলে 1 মাইনাস 0.96, যে রেজাল্ট আসলে N1 N1 কাটা যাবে, এটাকে আমরা গুণ করব হচ্ছে গিয়ে 100 দিয়ে। তাহলে এখান থেকে তোমাদের অ্যান্সার কত আসতেছে, আমার অ্যান্সার আসতেছে হচ্ছে 4% এর মতো। ঠিক আছে, 0.96 যেহেতু, তো N1 মাইনাস N2 করলে আমাদের আসবে হচ্ছে 1 মাইনাস 0.96। 1 মাইনাস 0.96কে আমরা হচ্ছে গিয়ে আবার একটা N1 দিয়ে ভাগ করব, 1/25 আসে, এটাকে হচ্ছে 100 দিয়ে গুণ করলে এক্স্যাক্টলি 4 আসে। তো আমাদের এখান থেকে অ্যান্সার আসে হচ্ছে 4%। এই হচ্ছে কি আমাদের তাহলে কারেক্ট অ্যান্সার। তো এই অঙ্কগুলোর ক্ষেত্রে একটু মাথায় রাখতে হবে, এই অঙ্কগুলোর মধ্যে কিন্তু একটা ছোট্ট ট্রিকের ব্যাপার স্যাপার আছে। আমাদের মনেই হতে পারে যে পিভি সমান সমান এন আর টি, ভালো কথা, তো পি আমার কনস্ট্যান্ট, ভি কনস্ট্যান্ট, সমীকরণে বাম পাশ ধ্রুবক হয়ে গেলে ডান পাশে ধ্রুবক হয়। তো অনেক সময় এই অঙ্কটা কিন্তু আমাদের ডান পাশটা যেহেতু ধ্রুবক হয়ে যাচ্ছে, মানে এনআরটিটা পুরো কনস্ট্যান্ট আসতেছে, সেই ক্ষেত্রে অনেক সময় পি ভি ধরে কাজ করে, মানে পি প্রপোর্শনাল টু 1/v বা ভি প্রপোর্শনাল টু 1/p যে সম্পর্ক সেটা ধরে হচ্ছে গিয়ে কাজ করে, বাট ওটা ধরে কিন্তু আমি এখান থেকে কাজ করতে পারবো না। পি ভি দুইটার গুণফলকে কনস্ট্যান্ট ধরবো তখনই যখন আমার ডান পাশে মোল সংখ্যা আর এবং টি সবাই কনস্ট্যান্ট থাকবে, বাট আমার এই ফর্মুলার মধ্যে কিন্তু টি কনস্ট্যান্ট নাই, 1 নাম্বার। 2 নাম্বার, বাতাস বের হয়ে যাচ্ছে, মোল সংখ্যা কনস্ট্যান্ট নাই, তো এইখান থেকে কিন্তু আমি তখন এই অংশটুকুকে আর কনস্ট্যান্ট বলতে পারবো না। সো সেই ক্ষেত্রে এটা একটু মাথায় রেখো, ঘরের আয়তনটা আমার এখান থেকে পি আর ভি এটা কনস্ট্যান্ট হয়ে যাচ্ছে, আর এখান থেকে আমার ক্যাপিটাল আর ও নিজে হচ্ছে গিয়ে একটা কনস্ট্যান্ট, তাহলে এন আর টি এই দুজনের গুণফল এখান থেকে আসবে হচ্ছে গিয়ে কনস্ট্যান্ট, সেটা ধরে মোল সংখ্যা দিয়ে আমাদের এই অঙ্কটা ক্যালকুলেশন করে নিয়ে আসতে হবে। এটা একটু মনে রেখো তাহলে। ওকে, নেক্সটে আসি। এটা হচ্ছে কি আমাদের যশোর বোর্ড 2024, এটার একটা ম্যাথ দেখি। এখানে বলেছে চিত্রে 3 মোল গ্যাসের পিভি লেখচিত্র দেখানো আছে যেখানে এবি অংশে টেম্পারেচার স্থির। তাহলে এই যে এবি অংশটুক, এই এবি অংশতে আমার টেম্পারেচার কনস্ট্যান্ট, এবং টেম্পারেচার কনস্ট্যান্ট হলে আমরা জানি এটাকে কি প্রক্রিয়া জানি, টেম্পারেচার কনস্ট্যান্ট হলে আমরা জানি হচ্ছে এখান থেকে সমষ্ণ প্রক্রিয়া, এবং 1 অ্যাটমসফেরিক প্রেসার আমাকে বলে দিয়েছে 10⁵ নিউটন পার মিটার স্কয়ার। বি বিন্দুতে আমাকে জিজ্ঞেস করেছে যে গ্যাসটার আয়তন কত হবে। তাহলে এখন চিন্তা করো যে এখানে কিন্তু পি আর ভি এর লেখচিত্র বলে দেওয়া, তাহলে পি ভি সমান সমান এন আর টি। তো সমষ্ণ প্রক্রিয়ায় আমরা জানি এই যে অংশটুক সমষ্ণতে, এই অংশটুক কি হয়, সমষ্ণতে এই অংশটুক ধ্রুবক হয়, তাই না? সমষ্ণ প্রক্রিয়ায় আমরা জানি হচ্ছে এই অংশটা ধ্রুবক। তাহলে পিভি সমান সমান এখান থেকে কি লিখতে পারবো, ধ্রুবক। পিভি যদি ধ্রুবক হয় তাহলে আমরা লিখতে পারবো হচ্ছে গিয়ে P1V1 ইজ ইকুয়ালস টু P2V2। তো আমাকে কি জিজ্ঞেস করছে, আমাকে বলছে বি বিন্দুতে গ্যাসটার আয়তন নির্ণয় করতে। আচ্ছা, বি বিন্দুতে আমি কিসের ভ্যালু জানি, বি বিন্দুতে আমি শুধুমাত্র প্রেসারের যে ভ্যালুটা আছে সেটা জানি। তাহলে এই যে ভ্যালুটা এটা হচ্ছে আমার জন্য পি প্রেসার অ্যাট বি, বি পয়েন্টে এটা হচ্ছে আমার জন্য প্রেসার। এই বিন্দুতে আমি প্রেসারের ভ্যালুটা জানি, তার মানে এটা হচ্ছে আমার প্রেসার অ্যাট এ।
এই বিন্দুতে আমি আবার নিচের দিকে ভলিউমের ভ্যালুটা জানি, তাহলে এটা হচ্ছে আমার ভলিউম অ্যাট এ। তো পি এ জানি, ভি এ জানি, পিবি জানি, আমাকে কি বের করতে হবে? আমাকে এই নিচের দিকে এসে এই বিন্দুতে যেই ভলিউম হয়, মানে হচ্ছে গিয়ে এই বিন্দুতে আমার যে ভিবি হয়, আমাকে সেই ভিবি এর ভ্যালুটা কত হবে বের করতে বলছে। তো তুমি এমনি বের করতে পারবে না, এটা পি এ ভি এ ইজ ইকুয়ালস টু পিবি ভিবি। বাস মানগুলো বসায় দাও সুন্দর মতো। এখান থেকে ভিভিটাকে ক্যালকুলেট করে নিয়ে এসে আমাকে একটু টিচার ইনবক্সে বলে দাও অ্যান্সার কত আসে। পি এ ভি এ এটাকে ভাগ করব হচ্ছে পি বি দিয়ে। এখানে সবই অ্যাটমসফেরিক প্রেসারে আছে, সো কোনো কনভার্সন দরকার নেই, শুধুমাত্র ভাগ করে দিলেই হবে। তো 4.8 মাল্টিপ্লাই হচ্ছে গিয়ে ভি এ দিয়ে 0.02, এটাকে আমরা ডিভাইড করব হচ্ছে 1.2 দিয়ে, এই 1.2 দিয়ে ধরো 12 বাই 125, এটাকে আমরা ডিভাইড করব হচ্ছে 1.2 দিয়ে। 2 ডিভাইডেড বাই 25 আসে 0.08 না, হ্যাঁ 2 বাই 25, 2 ডিভাইডেড বাই 25 মানে হচ্ছে 0.08। এবং আমাদের এইটার যে ইউনিট আসবে ওরও সেম ইউনিট আসবে। এই অ্যাক্সিসে সকল ভলিউমকে মিটার কিউবড এককে লেখা হয়েছে, তার মানে হচ্ছে আমার জন্য মিটার কিউবড হয়ে যাবে কারেক্ট অ্যান্সার। নাবিহান এমা সবার অ্যান্সার 0.08 আসছে, ভেরি গুড। তাহলে এটার অ্যান্সারটা হচ্ছে আমরা 0.08 মিটার কিউব এভাবে করে রাখতে পারবো। সোজা জিনিস। আমরা আদর্শ গ্যাসের সমীকরণে তাহলে ঢুকে যাচ্ছি, পিভি সমান সমান এনআরটি। আমরা এই ইকুয়েশনটা দিয়ে অলরেডি হচ্ছে দুইটা ম্যাথও দেখে ফেলছি, সো এই ইকুয়েশনটা আমরা একটু মাথায় রাখার চেষ্টা করব। এক নাম্বার কথা, স্মল এন যখন আমরা বের করব এটাকে দুইভাবে বের করা যায় মোল সংখ্যাকে। একটা হচ্ছে আমরা জানি ভর ডিভাইডেড বাই আণবিক ভর, যদি আমরা ভর জানি তাহলে এটা দিয়ে বের করব স্মল এম বাই ক্যাপিটাল এম। আর যদি আমাদের ওই পরমাণুর সংখ্যা বা অণুর সংখ্যা জানা থাকে তাহলে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ডিভাইড করে আমরা হচ্ছে গিয়ে এখান থেকে ভ্যালু বের করব। এনকে আমরা বলছি অ্যাভোগাড্রো সংখ্যা, এন হচ্ছে গ্যাসের অণু সংখ্যা, অ্যাভোগাড্রো নাম্বার মনে রাখতে হবে 6.023 10⁻23, এম হচ্ছে কি আমাদের গ্যাসের ভর, ক্যাপিটাল এম হচ্ছে গ্যাসের মোলার ভর। স্মল এম গ্যাসের ভরকে ডাব্লিউ দিয়েও লেখা হয়, কেমিস্ট্রি বইয়ের মধ্যে ডাব্লিউ বাই ক্যাপিটাল এম দিয়ে লেখা, আবার ফিজিক্স বইয়ে স্মল এম বাই ক্যাপিটাল এম লেখা। ইন ইদার কেস আমরা হচ্ছে এখান থেকে স্মল এম ডাব্লিউ যেটাই ধরি, ইভেনচুয়ালি যে ভর দেওয়া থাকবে সেটা দিয়ে অঙ্ক করব। তো এই সমীকরণ দিয়ে আমরা অলরেডি হচ্ছে কি তোমাদেরকে ম্যাথ দেখায় ফেলছি, সামনেও কিছু ম্যাথ আছে। আমরা এইখানে ম্যাথ একটু পরে আসি, আমাদের ব্রেক থেকে ঘুরে আসি আগে, তারপর হচ্ছে কি আমরা এই অংশটুকু নিয়ে কাজ করব। তাহলে এই পর্যন্ত আশা করছি জিনিসগুলো যা যা বলেছি মোটামুটি তোমাদেরকে বোঝানো গেছে। শুরুর দিকে জিনিস কেমিস্ট্রিতে যেহেতু এগুলো মোটামুটি আমাদের ভালো মতোই জানা, সো ধরতে খুব একটা ঝামেলা হবার কথা না ইনশাল্লাহ। তাহলে 6:32 বাজে, এইখান থেকে হচ্ছে আমরা 6:45-এ আসি আবার নামাজ পড়ে, তারপর হচ্ছে আমরা এই আদর্শ গ্যাসের সমীকরণ থেকে আবার আস্তে আস্তে ম্যাথ দেখবো ইনশাল্লাহ।
আচ্ছা, হ্যালো এভরিওয়ান। নামাজের ব্রেকের পরে আমরা তাহলে আবার এখান থেকে শুরু করছি। আমরা নামাজের ব্রেকে যাবার আগে আদর্শ গ্যাসের যে সমীকরণটা হয় সেটা দেখেছিলাম এবং মোল সংখ্যাকে আমরা কিভাবে করে দুইটা ডিফারেন্ট ফর্মুলা দিয়ে এক্সপ্রেস করতে পারি এই রিলেটেড জিনিস তোমাদেরকে হচ্ছে একটু দেখানোর চেষ্টা করেছিলাম। তাহলে এটার পরবর্তী অংশে আমাদের ম্যাথে যাবার কথা ছিল, সো অ্যাজ প্রমিসড আমরা ম্যাথে চলে যাচ্ছি। নিচের চিত্রে এ আর বি দুইটা সিলিন্ডার আছে, একটার মধ্যে নাইট্রোজেন গ্যাস আর একটাতে একটা অজানা গ্যাস নেয়া। তো আমাদের বলেছে এ সিলিন্ডারের গ্যাসের তাপমাত্রা নির্ণয় করতে। তো আমি অলরেডি আমার আদর্শ সমীকরণটা জানি, আমি এ সিলিন্ডারের জন্য এই প্রেসারের ভ্যালুটা জানি, সো এটা হচ্ছে গিয়ে আমার জন্য পি এ, মানে এ সিলিন্ডারের গ্যাসের প্রেসার। তার সাথে হচ্ছে আমি এখানে ভলিউম জানি, সো এটা হচ্ছে গিয়ে আমার জন্য ভি এ। আর এখান থেকে হচ্ছে আমি মোল সংখ্যা জানি, সো এটার জন্য আমার এখানে হচ্ছে এন এ। তাহলে সেই ক্ষেত্রে মোটামুটি সব কিছুই আমার জানা। এখন এ সিলিন্ডারে গ্যাসের তাপমাত্রা নির্ণয় করতে বলেছে, সো আমরা ইকুয়েশন অলরেডি জানি, পিভি ইকুয়ালস টু এন আর টি হয়। তাহলে সেই ক্ষেত্রে টি এর ইকুয়েশন কি হবে? টি এর ইকুয়েশন হবে হচ্ছে পিভি ডিভাইডেড বাই এন মাল্টিপ্লাইড বাই আর। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এ যে সিলিন্ডারটা আছে তার টেম্পারেচার আমরা লিখতে পারবো হচ্ছে গিয়ে পি এ মাল্টিপ্লাইড বাই ভি এ ডিভাইডেড বাই মোল সংখ্যা অফ এ এন এ, তার সাথে আমরা গুণ করব হচ্ছে আর এর ভ্যালু। তুমি সবগুলা ভ্যালু অলরেডি জানো, সো এটাকে এখান থেকে ক্যালকুলেট করে দিলেই হবে। এটা মিটার কিউবডে আছে, পার মিটার কিউবডে, এটা 3 মোলে আছে, এটা হচ্ছে কিলো প্যাসকেলে আছে। তাহলে এটাকে আমরা একটু কনভার্ট করে অবভিয়াসলি নিব। তো 630 মাল্টিপ্লাইড বাই 10 কিউবড প্যাসকেল অথবা নিউটন পার মিটার স্কোয়ার, এভাবে করে বলা যায়। আমরা 10 কিউব দিয়ে গুণ করে আর এর ভ্যালু আমরা জানি 8.314 বা 316, বসাই দিলে রেজাল্ট চলে আসবে। তাহলে আমাকে একটু বলো এইখান থেকে রেজাল্ট কত হবে? প্রয়াস বলছো ভাইয়া মডেল টেস্টে আসছিল এই কোশ্চেনটা। আছে তাহলে তোমার প্রশ্ন সহ মুখস্থ আছে, ভেরি গুড। তাহলে এখান থেকে প্রেসারের ভ্যালু 630 10 কিউবড, তার সাথে হচ্ছে ভলিউম হচ্ছে 10 টু দি পাওয়ার -3 আর কিউব হচ্ছে কি গুণ হয়ে বেসিক্যালি 630 চলে আসবে। ডিভাইড করব হচ্ছে আমাদের এন এ উইচ ইজ 3 মাল্টিপ্লাইড বাই 8.316। তাহলে এখান থেকে আসে হচ্ছে 25.258, তাই না? এরকম একটা ভ্যালু আসে। হ্যাঁ, 25.258599995 এরকম একটা ভ্যালু আসে। সো 25.2585999, অনেকগুলো 9 আসে, এটাকে হচ্ছে আমরা অ্যাপ্রক্সিমেটলি 25.259 এত কেলভিন এভাবে করে বলতে পারি। তো আমাদের টেম্পারেচারটা সাধারণত হচ্ছে গিয়ে আমরা যখন তাপমাত্রা নির্ণয় করি, মানে ক্যালকুলেশন করি, তখন হচ্ছে টেম্পারেচার আমরা নর্মালি কেলভিনে রাখি না। বাট এই যে 25.259, এখান থেকে আমরা 273 মাইনাস করলে রেজাল্টটা নেগেটিভে চলে আসে, সো -247 ডিগ্রিতে চলে আসে। তো নেগেটিভ ডিগ্রি রাখার চাইতে পজিটিভ কেলভিনের ভ্যালুটা রাখা বেটার। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখান থেকে অ্যান্সার আসবে 25.2585। হ্যাঁ, এমআর আসছে 258, নুহার আসছে 26ও বলা যায়, 59 মানে 26ই। ঠিক আছে, তাহলে আমাদের মোটামুটি অ্যান্সার সবারটা হইল। এখন আমাদের নেক্সটে চলে যাই। এখানে আবার 4 কোণা বক্স নেয়া, বক্সগুলার প্রত্যেকটার সাইড বলে দেওয়া আছে 20 সেন্টিমিটার এবং আর কিছু বলা নাই। এবং প্রশ্নের মধ্যে আমাদের এটা উল্লেখ করে দেওয়া আছে যে বক্সগুলা হচ্ছে কেমন, বক্সগুলা হচ্ছে ঘনক আকৃতির। ঘনক আকৃতি মানে কি? দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সব সেম। তো যে কোনো একটা বাহু, এটা হচ্ছে গিয়ে 20 সেন্টিমিটার, আমরা এটাকে কনভার্ট করে 20 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস সেন্টিমিটার মিটারে কনভার্ট করবো, সে 10 টু দি পাওয়ার -2 দিয়ে গুণ করে এটাকে আমরা মিটারে নিয়ে গেলাম। অথবা আমরা এটাকে আরো সহজ করতে পারি, 20কে আমরা যদি হচ্ছে গিয়ে 100 দিয়ে ডিভাইড করি তাহলেই তো হয়। তো 0.2 মিটার। ঠিক আছে, তাহলে এখান থেকে হচ্ছে কি আমরা এটাকে মিটারে কনভার্ট করে ফেললাম। আমাদের সেম সাইজের আরেকটা বক্স ওই পাশেও আছে। এইখানে যে বক্স, এটাতে অক্সিজেন নেওয়া আছে, যে অক্সিজেনের ভর হচ্ছে গিয়ে এখানে দিয়ে দেওয়া 16 গ্রাম, এবং এখানে হচ্ছে গিয়ে হাইড্রোজেন গ্যাস নেওয়া আছে, যে হাইড্রোজেনের ভর হচ্ছে গিয়ে আমাদের এইখানে প্রশ্নের মধ্যে বলে দেওয়া আছে 16 গ্রাম। ভালো কথা। তো দুইটা পাত্র আছে যাদের প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য হচ্ছে গিয়ে 20 সেন্টিমিটার। তো বাহুর দৈর্ঘ্যকে আমরা হচ্ছে এখান থেকে এ এর ভ্যালু বলে দিছি, সো 0.2 মিটার। আর উভয় পাত্রে গ্যাসের চাপ বলে দেওয়া আছে, তার মানে দুইটা পাত্রে আমাদের প্রেসারের ভ্যালু সেম। এখন বলেছে তাপমাত্রা স্থির রেখে এ পাত্রের বাহুর দৈর্ঘ্যকে আমরা অর্ধেক করব। ভালো মতো খেয়াল করো, পাত্রগুলা কিন্তু হচ্ছে গিয়ে পুরোপুরি সিলগালা করা, নিরেট, এবং নিরেট পাত্রে গ্যাস রাখা আছে অবভিয়াসলি। কারণ 16 গ্রাম গ্যাস যদি আমি 16 গ্রামে ফিক্স রাখতে চাই, তাহলে তো চারপাশ বন্ধ রাখতে হবে। গ্যাসের যদি আমার পাত্র কোনো জায়গায় লিক করে বা খালি থাকে, খোলা থাকে, তাহলে তো গ্যাস আর আগের মতো 16 গ্রাম থাকবে না।
তো আমাদের কোশ্চেনের মধ্যে এখানে একটা কন্ডিশন বলে দিছে যে আমাদের তাপমাত্রা কি রাখতে হবে, এখান থেকে তাপমাত্রাকে স্থির রাখতে হবে। তো প্রথম কথা, আমাদের কোশ্চেন থেকে আমরা যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে টি স্থির, মানে টেম্পারেচার আমাদের এখান থেকে কনস্ট্যান্ট। তারপর আমরা আরেকটা যে জিনিস দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আমাদের পাত্রগুলা কেমন, পাত্রগুলা সব ক্লোজড। তো আবদ্ধ পাত্র, আবদ্ধ পাত্রে কি হবে, আবদ্ধ পাত্রে হচ্ছে গিয়ে ভর স্থির থাকবে বা সোজা কথায় ভর কনস্ট্যান্ট থাকবে। যদি ভর সেম থাকে বা ভর চেঞ্জ না হয় তাহলে আমাদের মোল সংখ্যা কি থাকবে, এখান থেকে মোল সংখ্যাটাও কনস্ট্যান্ট থাকবে। সো মোল সংখ্যা এখান থেকে চেঞ্জ হবে না। এবং আমরা আরেকটা জিনিস জানি সেটা হচ্ছে ক্যাপিটাল আর, এটা নিজেও ইটসেলফ একটা কনস্ট্যান্ট। তাহলে সেই ক্ষেত্রে আমাদের যে ইকুয়েশন, সেই ইকুয়েশনে আমরা বলি যে পিভি ইজ ইকুয়ালস টু এন আর টি। এই এনআরটির পুরো অংশটুকু আমাদের এখান থেকে কি চলে আসতেছে, আমাদের কনস্ট্যান্ট চলে আসতেছে। যেহেতু আমাদের পাত্রটা আবদ্ধ, ভরের পরিমাণ ফিক্সড, তাই মোল সংখ্যা ফিক্সড, টেম্পারেচার স্থির রাখতে বলছে, সো টেম্পারেচারও এখান থেকে ফিক্সড আসবে। আর আমাদের ক্যাপিটাল আর তো আদর্শ গ্যাস ধ্রুবক ফিক্সড। তাহলে পিভি যদি এখান থেকে কনস্ট্যান্ট হয়, এখন হচ্ছে আমরা সেই যে সমীকরণটাকে আমরা চিনি ওইটাকে বসাতে পারবো, P1V1 ইজ ইকুয়ালস টু P2V2। এখন তুমি এই সমীকরণটা ইউজ করতে পারবা, ঠিক আছে। তাহলে P1V1 ইজ ইকুয়ালস টু P2V2 এইটা। এখন আমাকে বলেছে এ পাত্রের বাহুর দৈর্ঘ্য অর্ধেক করা হলো। তাহলে আমাদের পূর্বে বাহুর দৈর্ঘ্য ছিল হচ্ছে গিয়ে এ, পরবর্তীতে আমরা বাহুর দৈর্ঘ্য অর্ধেক করলাম, মানে নতুন যে বাহুর দৈর্ঘ্য পেলাম এ প্রাইম, সেটা হচ্ছে গিয়ে পূর্বের যে এ ছিল সেই এ এর হাফ, ঠিক আছে, এ ডিভাইডেড বাই 2। তাহলে যদি এ ডিভাইডেড বাই 2 হয়, আমাদের এ প্রাইমের ভ্যালু আসবে হচ্ছে গিয়ে 0.1 মিটার। এটার ভ্যালু আসবে হচ্ছে আমাদের 0.1 মিটার। তাহলে এখন আমাদের কথা হচ্ছে, আমরা লেফট সাইডে যদি এখন প্রেসার P1 রাখি, তাহলে শুরুতে আমাদের ভলিউম কি হবে, শুরুতে আমাদের বাহুর দৈর্ঘ্য ছিল এ, তাহলে সেই ক্ষেত্রে আমরা ভলিউমকে লিখতে পারি হচ্ছে গিয়ে এ কিউবড। আর পরবর্তীতে আমাদের যে প্রেসার আসলো সেটা হচ্ছে প্রেসার 2। আমাদের বলেছে পরিবর্তিত চাপ নির্ণয় করতে, সো চাপের চেঞ্জ আসবে, সো প্রেসার 2 থাকবে। এবং আমাদের এ যেটা আছে সেই এ কে এখন আমরা করে ফেলবো হচ্ছে হাফ, তো এটা A/2 হোল কিউব চলে আসবে। যেহেতু ভলিউম আমাদের এই পুরা গ্যাসের ভলিউমটা হবে আমাদের এই বক্সের যে ভলিউম আসবে সেটাই। বক্স যেহেতু ঘনক আকৃতির বিধায় এটার ভলিউম কি হবে, যদি একটা বাহুর দৈর্ঘ্য এ হয় তাহলে এটার ভলিউম হবে হচ্ছে এ কিউবড, তাই তো। তাহলে সেই ক্ষেত্রে আমাদের এমন আসবে। এখন তাহলে আমরা এখান থেকে P1 তার সাথে রাখতে পারি হচ্ছে এ কিউবড, আর এই পাশে হচ্ছে কি আমাদের P2 তার সাথে আমরা রাখতে পারি হচ্ছে এ কিউব ডিভাইডেড বাই 8, এ কিউব ডিভাইডেড বাই 8। তো এ কিউব বোথ সাইড থেকে ক্যান্সেল আউট করে ফেলবো, 8 দিয়ে এই পাশে গুণ করে দিব। তার মানে আমাদের নতুন যে P2টা আসবে সেটা হবে পূর্বের যে প্রেসার আছে সেই প্রেসারের কত গুণ, সেই প্রেসারের 8 গুণ। তাহলে এখান থেকে আমরা প্রেসারের ভ্যালু কিন্তু অলরেডি জানি, পি এর ভ্যালু যেটা, তাহলে সেই ক্ষেত্রে আমরা P1 এর না বসায় ভ্যালুটাকে হচ্ছে আমরা এখান থেকে 8P লিখে দিব। এবং পি এর ভ্যালু তুমি অলরেডি জানো, 8 ইন্টু 24 ইন্টু 10⁵, যেহেতু নিউটন পার মিটার স্কোয়ারে আমার অলরেডি ভ্যালু জানা আছে। তাহলে 24 মাল্টিপ্লাইড বাই 8 আমাদের 192 আসে। এইখান থেকে তাহলে রেজাল্ট আসবে হচ্ছে 192 10⁵ নিউটন পার মিটার স্কোয়ার। তো আমাকে বলেছে পরিবর্তিত চাপ, তার মানে আমার চেঞ্জ হবার পরে যেই প্রেসারটা আসবে, নিউ যে প্রেসারটা আসবে সেই প্রেসারের ভ্যালু কত বের করতে বলছে। আর যদি বলতো চাপের পরিবর্তন বের করো, তাহলে P2 বের করার পর আবার এটা থেকে P1 বিয়োগ করে ডেল্টা P বের করতে হতো। তো যেহেতু আমাকে বলেছে ফাইনাল নতুন একটা চাপ আসবে, সেই পরিবর্তিত চাপ বা চেঞ্জড প্রেসার অথবা হচ্ছে কি নিউ প্রেসার, এটার ভ্যালুটা কত হবে, সো আমি সরাসরি P2-র ভ্যালুটা হচ্ছে এখান থেকে ক্যালকুলেশন করে রেজাল্ট নিয়ে আসবো। তাহলে আমাদের এখান থেকে আসবে হচ্ছে 192 10⁵। লাবিব বলেছো A⁻³ বুঝান। আচ্ছা লাবিব, আমাদের এখানে বক্স আছে, বক্সের দৈর্ঘ্য বলে দেওয়া আছে বা একটা বাহুর দৈর্ঘ্য বলে দেওয়া আছে। বক্সটা ঘনক আকৃতির, তো একটা ঘনক আকৃতির বক্সের এই প্রত্যেকটা তলের ক্ষেত্রফল কত হবে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে A ইন্টু এ। আয়তন কত হবে, A ইন্টু এ দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা গুণ করলে। তো এ গুণ করলে কি হয়, এ কিউবড হয়। এই জন্য আমরা ভলিউমকে হচ্ছে এ কিউব ধরছি। আর এখানে বাহুর দৈর্ঘ্য অর্ধেক করে ফেলছে বলে পরবর্তীতে আমরা ভলিউমটা হচ্ছে V2 লেখার সময় A/2 হোল কিউব ধরছি। লাবিব বুঝতে পারছো কিনা জানাও একটু। আচ্ছা, তাহলে এই হচ্ছে আমরা মোটামুটি প্রেসার পেয়ে গেলাম। নেক্সটে হচ্ছে আমাদের আরেকটা যে টপিক, সেটাকে আমরা বলি হচ্ছে গিয়ে বর্গমূল গড় বর্গবেগ। বর্গমূল গড় বর্গবেগ কঠিন নাম, সো এটা হচ্ছে রুট মিন স্কয়ার ভেলোসিটি। বর্গমূল গড় বর্গবেগ যেটা, সেটা হচ্ছে রুট মিন স্কয়ার ভেলোসিটি বলি বা আরএমএস বলি।
তো গড় বেগ আর মূল গড় বর্গ বেগ, আমারই বলতে খুব কষ্ট হচ্ছে, গড় বেগ আর মূল গড় বর্গ বেগ সমান না, অবভিয়াসলি সমান হলে তো নাম একই থাকতো। তো এটা হচ্ছে কি গড় বেগ, মানে যতগুলা বেগ আছে তার গড় অ্যাভারেজ, আর এটা হচ্ছে যতগুলা বেগ আছে তাদের বর্গ, বর্গগুলার গড় এবং গড়কে আবার মূল করা, যতগুলা বেগ আছে সবগুলাকে স্কোয়ার করা মানে বর্গ করা, তারপর সবগুলা স্কোয়ার যোগ করে অ্যাভারেজ নেওয়া মানে গড় করা, এবং ফাইনাল রেজাল্টকে রুট করা। সো এটা হচ্ছে মূল গড় বর্গ বেগ বা বর্গমূল গড় বর্গ বেগ, সুন্দর করে বলতে গেলে। তাহলে আমরা গড় বেগ বা অ্যাভারেজ সি যখন বের করতে যাব তখন ইকুয়েশনটা মাথায় রাখবো, এই যে সবগুলা বেগকে যদি আমরা নর্মালি যোগ করে যতগুলা বেগ যোগ করলাম ওই সংখ্যা দিয়ে ভাগ করি, অ্যাভারেজ চলে আসবে। আর আদর্শ গ্যাসের জন্য সি অ্যাভারেজ হচ্ছে গিয়ে √8 টি ডিভাইডেড বাই পাই এম। এই সমীকরণটা আমাকে একটু মাথায় রাখতে হবে এই অংশটুকু থেকে, যেন আমি এখান থেকে এই টাইপের ইকুয়েশনগুলো পরীক্ষার মধ্যে আসলে আমি যেন এগুলো দিয়ে ক্যালকুলেশন করতে পারি। তাহলে অ্যাভারেজ সি আসবে হচ্ছে √8 বাই পাই এম। আচ্ছা গেল। এরপরে যদি আমার কাছে কখনো বর্গমূল গড় বর্গ বেগ মানে রুট মিন স্কয়ার ভেলোসিটি সিআরএমএস বের করতে বলে, তাহলে সেই ক্ষেত্রে সিআরএমএস এর জন্য আমরা ইকুয়েশন হচ্ছে এই যে যেটা লিখছি এটা হচ্ছে গিয়ে তখন আমরা ইউজ করব। যদি আমাকে কখনো সিআরএমএস বের করতে বলে তাহলে এইটা। তাহলে দেখো আমাদের সবগুলা বেগ C1 C2 C3 n সংখ্যক বেগ আছে, সবগুলা বেগকে আমরা স্কয়ার করে নিয়েছি। স্কয়ার করলে আমাদের আসবে হচ্ছে গিয়ে বর্গ বেগ, তাকে আমরা যতগুলা সংখ্যক স্কয়ার নিয়েছি সেই সংখ্যা দিয়ে ভাগ করছি, সো গড় আসছে, গড়কে আবার রুট করছি, সো মূল গড় বর্গ বেগ আরএমএস এখান থেকে চলে আসছে। তাহলে আমাদের আদর্শ গ্যাসের জন্য এইটার শর্টকাট ফর্মুলা হবে √3RT/m, √3p/ρ আর √3kT/m। যদি আমাদের ভর সংখ্যা বা আণবিক ভর বলে দেয় তাহলে 3RT/m দিয়ে করব, আর যদি আমাদের ভর বলে দেয় যে এতটুকু গ্যাস নেওয়া হলো তাহলে হচ্ছে ওই যে আমাদের বোল্টজম্যান কনস্ট্যান্ট সেই কে বসায় তখন হচ্ছে কি কাজ করা লাগে। তাহলে তখন আমার সিআরএমএস এর যে ইকুয়েশনটা সেই ইকুয়েশনটা দেখতে তখন হচ্ছে এইখানে যে বক্সটা দেয়া এটার মতো হয়ে যাবে। তাহলে একটু কষ্ট করে আমাকে হচ্ছে এই বক্সটা আলাদা করে একটু মুখস্থ রাখতে হবে। সিআরএমএস এর সাথে আমাদের টাইম মানে সিআরএমএস এর সাথে আমাদের হচ্ছে গিয়ে তাপমাত্রা কেলভিনে, সেটা সম্পর্ক বর্গমূলের সমানুপাতিক। যদি আমার আর তো কনস্ট্যান্টই, ক্যাপিটাল এম যদি কনস্ট্যান্ট থাকে, আবার সিআরএমএস এর সাথে আমাদের ক্যাপিটাল এম এর সম্পর্ক বর্গমূলের ব্যস্তানুপাতিক যদি তাপমাত্রা ধ্রুবক থাকে, আবার সিআরএমএস এর সাথে পি এর সম্পর্ক বর্গমূলের সমানুপাতিক যদি ঘনত্ব কনস্ট্যান্ট থাকে, সিআরএমএস এর সাথে ঘনত্বের সম্পর্ক বর্গমূলের ব্যস্তানুপাতিক যদি প্রেসার কনস্ট্যান্ট থাকে। তারপর সিআরএমএস এর সাথে স্মল এম ভরের সম্পর্ক বর্গমূলের ব্যস্তানুপাতিক যদি আমাদের টাইম বারবার টি বলতেছি, টি হচ্ছে টেম্পারেচার ইন কেলভিন, কেলভিনে টেম্পারেচার যদি ফিক্স থাকে, আর কে হচ্ছে 1.38 10⁻⁻23 জুল পার কেলভিন পার মোল। এই যে কে যে ইকুয়েশনটা এটাকে আমরা কি বলি, এটাকে আমরা বলি হচ্ছে গিয়ে বোল্টজম্যান কনস্ট্যান্ট। এটা তো লেখা নাই এখানে, তাহলে আমরা এটা লিখে রাখি বোল্টজম্যান MANN। তাহলে এটা হচ্ছে আমরা বলবো বোল্টজম্যান কনস্ট্যান্ট। এই ভ্যালুটা একটু মাথায় রাখবো। অঙ্কতে সাধারণত স্যাররা পাশে লিখে দেয়, বাট বাই এনি চান্স যদি না লিখে দেয় তাহলে একটু ধরা খেয়ে যাবো আর কি। স্মল এম হচ্ছে একটা অণুর ভর, এটা কেজি এককে, আর ক্যাপিটাল এম হচ্ছে গ্যাসের মোলার ভর, সেটা আমরা কেজি এককে নিয়ে তারপর ক্যালকুলেট করব। তাহলে আমাদের সি অ্যাভারেজের ফর্মুলা মাথায় রাখবো আলাদা করে, সি আরএমএস এর ফর্মুলা মাথায় রাখবো আলাদা করে। সি অ্যাভারেজকে বলে √8RT/m, সি আরএমএস কে বলে √3RT/m। ঠিক আছে, পাইয়ের একটু চেঞ্জ আছে, এইডের একটু সংখ্যায় চেঞ্জ আছে। এছাড়া আদর্শ গ্যাসের ক্ষেত্রে আমরা যদি অণুগুলার পসিবল ভেলোসিটি বা সম্ভাব্যতম বেগ যদি আমরা বের করি তাহলে এখান থেকে সিপির ইকুয়েশন আসে √2RT/m। এটা আমরা চাইলে এক্সট্রা এখান থেকে একটু মনে রাখতে পারি, যদিও এটা দিয়ে আমরা সাধারণত সেভাবে ম্যাথ আসতে দেখি না। তো সম্ভাব্যতম বেগ, তিনটা বেগের মধ্যে সবচেয়ে বেশি ভ্যালু কার হবে, সিআরএমএস এর ভ্যালু সবচেয়ে বেশি, তার চাইতে কম হচ্ছে সি অ্যাভারেজ, তার চাইতে কম হচ্ছে সিপি। তো এইটু মনে রাখবো, সূত্রে টি হচ্ছে অবশ্যই মাথায় রাখতে হবে। টি এর যে ভ্যালুটা সেটা কিন্তু আমরা এই চ্যাপ্টার, তারপর আমরা সেকেন্ড পেপারে তাপগতিবিদ্যা যখন পড়বো সব চ্যাপ্টারে টি হচ্ছে কেলভিনে, এম হচ্ছে আমার আণবিক ভর, আর হচ্ছে 8.314 জুল পার মোল পার কেলভিন, আর সি এর একক মানে আলোর বেগ আমরা যে সি ইউজ করছি সেই সিআরএমএস যেটা ইউজ করতেছি সেই সিআরএমএস হচ্ছে মিটার পার সেকেন্ডে। এই সি কিন্তু বড় সি মানে হচ্ছে সিআরএমএস এর সি, যেটা আমরা এখানে ক্যাপিটাল সি দিয়েও লিখি, আবার হচ্ছে সি এর নিচে সিআরএমএস ও লিখি। যদি ছোট হাতের সি বসাই তখন ওটা আলোর বেগ হয়ে যাবে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড।
তাহলেই তো আমার এই ফর্মুলাগুলা একটু এখান থেকে দেখায় রাখলাম। এবার তাহলে আমাদের কাজ আবার একটু অঙ্কে চলে যাওয়া, যে ফর্মুলাগুলা দিয়ে আমরা মোটামুটি ম্যাথগুলা সলভ করতে পারছি কিনা। তাহলে এইখান থেকে হচ্ছে একটু মাথায় রাখবো আর কি। ক্যালকুলেটরেও দেওয়া আছে, হ্যাঁ ঠিক আছে, মোস্ট অ্যাকুরেট টু আরএমএস, ঠিক আছে ওকে। প্রমাণ তাপমাত্রা ও চাপে দুটি গ্যাসের ঘনত্ব যথাক্রমে 1.25 কেজি পার মিটার কিউব, আচ্ছা এটা একটু আগেও মনে হয় করছিলাম, এটার গ নাম্বারটা করেছিলাম। তাহলে দুইটা গ্যাসের ঘনত্ব বলে দেওয়া আছে, এটা হচ্ছে আমার জন্য ρ1 আর এটা হচ্ছে আমার জন্য ρ2। পরবর্তীতে টেম্পারেচার চেঞ্জ করলাম, প্রমাণ তাপমাত্রা এবং প্রমাণ চাপে, তাহলে আমার কন্ডিশনটা ফিক্সড। দ্বিতীয় গ্যাসের অণুর মূল গড় বর্গ বেগ প্রথম গ্যাসের অণুর মূল গড় বর্গ বেগের কত গুণ হবে। তাহলে দ্বিতীয় গ্যাসের অণুর আরএমএস, সেটাকে আমরা নাম দিলাম C2, প্রথম গ্যাসের অণুর আরএমএস, সেটাকে আমরা নাম দিলাম C1। আমাকে এখানে বলেছে C2 সমান সমান n ইন্টু C1, সো কোশ্চেনে জিজ্ঞেস করছে n এর ভ্যালু কত। দ্যাটস ইট, এইটাই কোশ্চেন। তাহলে সেই ক্ষেত্রে আমাদের সি এর ইকুয়েশনটা আগে একটু মুখস্থ রাখতে হবে। সি ইকুয়ালস টু আমরা জানি √3RT ডিভাইডেড বাই ক্যাপিটাল এম। এটা হচ্ছে আমাদের কোনো ঘনত্বের সংজ্ঞা দেয় না, এখান থেকে আমরা টেম্পারেচার আর আণবিক ভরের সাথে সি এর সম্পর্ক জানি। আবার সি এর আরেকটা আছে ঘনত্বের সাথে রিলেটেড, সেটা হচ্ছে √3P ডিভাইডেড বাই রো। সো যেহেতু আমার এখানে ρ1 আর ρ2 আছে, আমি C2 আর C1 কে এটার সাথে রিলেট করলে সুন্দর মতো এখান থেকে একটা ইকুয়েশন পেয়ে যাব। তাহলে প্রমাণ তাপমাত্রা আর চাপ, যেহেতু চাপ এখানে কনস্ট্যান্ট বলে দিছে, চাপ দুইটা গ্যাসের জন্যই সেম, তাহলে সেই ক্ষেত্রে P যদি কনস্ট্যান্ট হয়, C এর সাথে আমরা রো এর সম্পর্ক বলতে পারি বর্গমূলের ব্যস্তানুপাতিক, তাই না? সি এর সাথে আমরা রো এর সম্পর্ক বলতে পারি বর্গমূলের ব্যস্তানুপাতিক। তো আমাকে এরকম একটা ফরম্যাট আনতে হবে। তাহলে C1 কে C2 এর নিচে নিয়ে আসি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের ইকুয়েশনে যদি C2 ডিভাইডেড বাই C1 লিখি, যেহেতু রো এর সাথে বর্গমূলের ব্যস্তানুপাতিক, তাই এখানে 2/1 লিখলে এখানে হবে হচ্ছে 1 ডিভাইডেড বাই 2। তাহলে তুমি এখন ভ্যালুগুলো জানো, এখানে সুন্দর মতো ভ্যালু বসাই দিয়ে ক্যালকুলেশন করলে এন এর ভ্যালুটা চলে আসবে। তাহলে ρ1 আমাদের জন্য হচ্ছে 1.25 আর ρ2 এটা হচ্ছে 0.09। এই তো, তাহলে এখান থেকে তুমি সুন্দর মতো পেয়ে যাবা C2 সমান সমান সামথিং C1। তাহলে আমাদের √1.25 ডিভাইডেড বাই 0.09, 5√5/3 আসে, সো 3.7267, সো 3.7267, যেহেতু 3.726799 এরকম একটা ভ্যালু আসে। সো আমরা হচ্ছে এটাকে অ্যাপ্রক্সিমেট করে 3.726 মানে 3.73 ধরতে পারি, 3.73 টাইমস C1। এটাই আমার কাছে জানতে চাইছে যে n গুণ কত গুণ হবে, এটাই হচ্ছে আমার রেজাল্ট। এই যে শ্রমিকের হচ্ছে 3.727 আসছে, তো 727ও রাখতে পারি, 3.73ও রাখতে পারি, তাহলে 3.73 C1। আচ্ছা, এবার আসি নেক্সট আরেকটা কোশ্চেনে, এটা বরিশাল বোর্ড 2025 আর দিনাজপুর বোর্ড 2022-এর। আমরা এরকম দুইটা সিলিন্ডার নিয়ে একটা অঙ্ক অলরেডি করছি, যে এ পাত্রের আমাদের হচ্ছে টেম্পারেচার বের করতে বলছিল ঘতে বলছে উভয় সিলিন্ডারে একই গ্যাস রাখা ছিল কিনা গাণিতিকভাবে বিশ্লেষণ করে মতামত দাও। তো একই গ্যাস রাখা আছে কিনা এটা আমি কিভাবে জানবো? আমি জানবো হচ্ছে গিয়ে বেসিক্যালি মোল সংখ্যা থেকে, এবং মোল সংখ্যায় গ্যাসের যে ভর আছে, আমরা যদি গ্যাসের আণবিক ভরটা নিয়ে কাজ করি, ভর নিলে তো আসলে বোঝা যায় না সেম গ্যাস কিনা। আণবিক ভর যদি সেম হয়, তাহলে আমি ডিসিশন নিতে পারবো যে এখানে মোল সংখ্যা বা ভর বেসিক্যালি সেম বা গ্যাসটা সেম। তাহলে এই উভয় সিলিন্ডারে যেহেতু একই গ্যাস রাখা ছিল, এটা আমাকে দেখতে হবে। আমার টার্গেট হচ্ছে গিয়ে আলটিমেটলি ক্যাপিটাল এম, ভরের কাছে পৌঁছানো। তো আমাকে এই প্রশ্নের উত্তরে আসলে বের করতে হবে এম সেম কিনা। যদি এম সেম হয়, তাহলে হচ্ছে গিয়ে আমাদের বেসিক্যালি সেম গ্যাস, আর যদি আণবিক ভর সেম না হয়, তাহলে আমাদের সেম গ্যাস না। তাহলে আমরা ইকুয়েশনগুলো কি জানি? প্রথম কথা, আমরা ইকুয়েশন জানি পিভি ইকুয়ালস টু nRT। তাহলে পিভি যদি nRT হয়, আমি এখান থেকে ক্যাপিটাল টি এর একটা ইকুয়েশন বের করতে পারবো, হুইচ ইজ পিভি ডিভাইডেড বাই nR, তাই না? ক্যাপিটাল টি এর একটা ইকুয়েশন বের করতে পারবো, যেটা হবে পিভি ডিভাইডেড বাই nR। তাহলে এখন আমি যদি এ পাত্রের বের করতে যাই টেম্পারেচার TA, তাহলে সেই ক্ষেত্রে আমার এ পাত্রের প্রেসার লাগবে, এ পাত্রের ভলিউম জানা লাগবে, এ পাত্রের মোল সংখ্যা জানা লাগবে, আর ক্যাপিটাল আর তো আর ওর কোনো এবি নাই। তাহলে এইখানে আমাদের যে পি আছে, এটাই হচ্ছে গিয়ে বেসিক্যালি আমাদের PA,
এটাই হচ্ছে PA, যেটাকে আমরা 630 মাল্টিপ্লাইড বাই 10 কিউবড ধরে কাজ করছি, সো এত প্যাসকেল। আর এটা যে V আছে, এই ভিটাকে আমরা বলবো হচ্ছে গিয়ে VA। এখানে যে N আছে, এটাই হচ্ছে আমাদের জন্য NA। ক্যাপিটাল আর এর ভ্যালু আমি অলরেডি জানি, সো বসাই দিলে আমি এখান থেকে TA এর একটা ভ্যালু পেয়ে যাব। সিমিলারলি আমি B পাত্রের জন্য TB বের করতে পারবো যদি আমি B পাত্রের প্রেসার জানি, তার সাথে B পাত্রের ভলিউমকে গুণ দিব, নিচে B পাত্রের মোল সংখ্যা দিয়ে ভাগ করব, আর ক্যাপিটাল আর তো ক্যাপিটাল আর, সো এই দুইটা আমাদের আগের মতো থাকবে। সো এটা ক্যালকুলেশন করলে আমি এখান থেকে TBও বের করে নিতে পারবো। এটাও আমাদের কিলো প্যাসকেলে আছে, সো এটাও হচ্ছে কি আমাদের জন্য PB হয়ে যাবে। তাহলে এটার জন্য আমরা ভ্যালু বসাবো হচ্ছে 825 ইন্টু 10 কিউব প্যাসকেল। তার সাথে হচ্ছে আমাদের এখানে ভলিউম আছে, মিটার কিউব পার মিটার কিউব ডে আছে, তাহলে এটা হচ্ছে ভলিউম B। আর এখানে 3 মোল গ্যাসের কথা বলা, তাহলে এটা হচ্ছে আমাদের মোল নাম্বার অফ B। সবকিছু আমি জানি অলরেডি, সো মানগুলো একটু বসাই দিয়ে দেখি T এর ভ্যালু কত আসে। তো P এর ভ্যালুর 10 কিউব আর ভলিউমে 10 টু দি পাওয়ার -3 ক্যান্সেল আউট হয়ে যাবে, 630 থাকবে। এটাকে আমরা ডিভাইড করব হচ্ছে 3 মাল্টিপ্লাইড বাই 8.316 দিয়ে। তাহলে এখান থেকে আমাদের শুরুতে T এর যে ভ্যালুটা আসে, সেটার ভ্যালু আসে 25.252525 এরকম একটা ভ্যালু আসে। তো আমরা যদি 630 ডিভাইডেড বাই হচ্ছে 8 মাল্টিপ্লাইড বাই 630 ডিভাইডেড বাই হচ্ছে 3 মাল্টিপ্লাইড বাই 8.314 করি, তাহলে আসে 25.25। আর এর ভ্যালু যদি আমরা এখান থেকে ইকুয়েশনের মধ্যে আর এর ভ্যালু হচ্ছে আমরা তাহলে ধরে নিব কত 8.314, তাই না? 8.314 ধরে তাহলে যদি করি এখান থেকে, তাহলে আমাদের রেজাল্ট আসে 25.25859। সো আমরা T এর মান অলরেডি একটা অঙ্কের মধ্যে বের করে রাখছিলাম, আমরা সেটাও সরাসরি বসায় দিতে পারি। এই যে এটা T এর মান হচ্ছে 25.259 কেলভিন। তাহলে এটার মান আমরা এখানে সরাসরি বসায় দিই 25.259 কেলভিন, এটার ভ্যালু আমি জানি। আর PB বের করব, এখানেও কিলো প্যাসকেল, সো 10 কিউব 10 টু দি পাওয়ার -3 ক্যান্সেল আউট হয়ে যাবে, 825 ডিভাইডেড বাই হচ্ছে মোল নাম্বার 3, তার সাথে 8.314 ডিভাইড করলে মাল্টিপ্লাই করে 33.0767 সো 077 33.0767, সো 077 এরকম করে লেখা যায়। এটাও হচ্ছে আমার সেই কেলভিনে যে ভ্যালুটা আসে সেটা চলে আসলো। তাহলে এইখান থেকে আমরা যে ভ্যালুটা বের করলাম, এটা হচ্ছে আমার টেম্পারেচারের ভ্যালু। এখন টেম্পারেচারের ভ্যালু জানলে আমার লাভ কি? টেম্পারেচারের ভ্যালু জানলে আমার লাভ হচ্ছে আমরা সি এর আবার একটা ইকুয়েশন জানি, CRMS এর, যেখানে C √3 RT ডিভাইডেড বাই M এরকম একটা ইকুয়েশনে লেখা যায়। তাহলে যদি C √3 RT বাই M হয়, আমরা তাহলে ক্যাপিটাল M কি লিখবো? বোথ সাইড স্কোয়ার করবো, এটা C স্কোয়ার হয়ে যাবে। তাহলে ক্যাপিটাল M এর ইকুয়েশন আসবে হচ্ছে গিয়ে 3RT ডিভাইডেড বাই C। তো C বেসিক্যালি হচ্ছে CRMS, তো ক্যাপিটাল C লিখতেছি। তাহলে ক্যাপিটাল M এর সাথে আমার কিন্তু T এর একটা সুন্দর সম্পর্ক আছে, তাই না? তাহলে সেই ক্ষেত্রে আমাদের এখানে দেখো CRMS এটা 150 মিটার পার সেকেন্ড, এটার CRMS হচ্ছে 171.5 আমাদের মিটার পার সেকেন্ড। তাহলে এইটার জন্য আমরা এখন এটাকে ধরবো হচ্ছে CA, আর এখানে যে CRMS আছে এইটাকে আমরা ধরবো হচ্ছে গিয়ে CB। বাস সুন্দর মতো বসাই দিব। C জানি, T এর মান আমি অলরেডি হচ্ছে এখানে বের করে রাখছি, এটার মান জানি, MA MB বের হয়ে আসবে। তাহলে সেই ক্ষেত্রে আমরা এই ইকুয়েশনটা ইউজ করে MA বের করতে পারবো 3RTA ডিভাইডেড বাই CA। এইখানে আমরা T এর ইকুয়েশনটা কোত্থেকে নিব? এই যে এখানে যে আমরা T এর ভ্যালুটা পেয়েছি, এই T এর ভ্যালুটাকে নিয়ে আমরা বসাবো হচ্ছে গিয়ে এই জায়গায়, এখান থেকে একটা M এর ভ্যালু আসবে। সিমিলারলি তুমি আবার হচ্ছে এখান থেকে একটু MB বের করবা, যেটার জন্য ইকুয়েশন আসবে 3RTB ডিভাইডেড বাই হচ্ছে গিয়ে CB, এবং এই যে আমাদের T এর ভ্যালুটা আছে, এই T এর ভ্যালুটা নিয়ে আমরা এখানে বসায় তারপর চেক করব MA আর MB সেম আসতেছে কিনা। যদি সেম আসে তাহলে সেম গ্যাস, যদি সেম না আসে তাহলে সেম গ্যাস না। এই আর কি অ্যান্সার। C স্কোয়ার হবে, ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে রুট করছি না, এটা C স্কোয়ার হবে। ও এটা ভুল হয়েছে, C স্কোয়ার হবে। এই যে স্কোয়ার দেওয়া আছে, মনোযোগ দিয়ে দেখো একটু, এগুলো হচ্ছে আমরা রুট করছি, তো এই পাশ রুট করা মানে এই পাশ রুট চলে যাবে আর এটা স্কোয়ার হয়ে যাবে, স্কোয়ার এই পাশে নামবে, রাইট। তাহলে এখান থেকে 3RTA আমরা একটু ক্যালকুলেট করি, 3 ইন্টু R এর ভ্যালু 8.314, তার সাথে হচ্ছে 25.259 ডিভাইডেড বাই হচ্ছে CRMS এর স্কোয়ার মানে 150 স্কোয়ার। তাহলে এটার জন্য আসে 0.028,
এইটার ভ্যালু আসে হচ্ছে 0.028 এবং যেহেতু আমরা এখান থেকে আণবিক ভর বের করতেছি সো আমরা গ্রাম পার মোলে হিসাব করতে পারি আমাদের যে রেজাল্ট আসবে অবভিয়াসলি এটা কেজি পার মোলে আসবে সো এটা রেজাল্ট আসতেছে হচ্ছে কেজি পার মোল আর পরেরটার জন্য আমরা একটু ক্যালকুলেশন করি তাহলে 3 মাল্টিপ্লাইড বাই 8.314 মাল্টিপ্লাইড বাই হচ্ছে টিবি 33.077 ডিভাইড করব হচ্ছে সিবির ভ্যালু 171.5 এটার করতে হবে স্কোয়ার সো 0.028 আসে তাহলে 0.028 কেজি পার মোল তাহলে এই ক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি এমএএমবি সমান যেহেতু এমএএমবি সমান তার মানে হচ্ছে কি আমাদের দুইটা গ্যাসেরই আণবিক ভর শুধুমাত্র তখনই হওয়া সম্ভব যদি আমাদের গ্যাসগুলা একই জাতীয় হয় তাহলে সেই ক্ষেত্রে আমরা এখান থেকে গ্যাসের ভ্যালুটা কত হবে এটা পেয়ে গেলাম ইয়েস সেম আসে ঠিক আছে হ্যাঁ 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 স্কোয়ার হবে দিছি তাহলে এই হচ্ছে কি আমাদের মোটামুটি অঙ্কটা এটা একটু বড় একটু দুইটা ইকুয়েশন ঘেটে তারপর অঙ্কটা আনা লাগে প্রথমে টেম্পারেচার বের করা লাগে নর্মাল ফর্মুলা দিয়ে এবং তার সাথে হচ্ছে আবার সিআরএমএস এর ইকুয়েশনকে মার্চ করে ক্যালকুলেশনটা বের করতে হয় নেক্সট অঙ্কে চলে যাই যশোর বোর্ড 2025-এর এইখানে আমাদের বলেছে যে আর বি দুইটা পাত্রে গ্যাস রাখা আছে যাদের আয়তন যথাক্রমে 3 ভলিউম আর 6V 3V 6V তাহলে এটা হচ্ছে আমার ভলিউম এ এটা হচ্ছে আমার ভলিউম বি আর মোল সংখ্যা যথাক্রমে 6 মোল 3 মোল তাহলে এটা হচ্ছে NA এটা হচ্ছে আমার NB উভয়ের চাপ সমান ভেরি গুড চাপ সমান মানে হচ্ছে এটাই আমার ক্লু ওয়ার্ড এখান থেকে অঙ্ক করতে হবে PAPB আর বি এর আণবিক ভর এ এর আণবিক ভরের 36 গুণ তাহলে হচ্ছে কি আমার ক্যাপিটাল M অফ B ইজ ইকুয়ালস টু 36 টাইম ক্যাপিটাল M অফ A এর আণবিক ভরের 36 গুণ তো গ্যাস দ্বয়ের অণুগুলোর মূল গড় বর্গবেগ সমান হবে নাকি না সেটা হচ্ছে দেখতে বলছে তাহলে কোশ্চেনে আমাদের বলে দিছে যে PA আর হচ্ছে কি আরেক সাইডে PB এই দুইটা সমান তো PB সমান সমান যদি nRT হয় আমাদের প্রেসারের ফর্মুলা হবে হচ্ছে nRT ডিভাইডেড বাই ভলিউম সিমিলারলি এখানেও প্রেসারের ফর্মুলা হবে হচ্ছে nRT ডিভাইডেড বাই ভলিউম তাহলে এখানে আমরা এরকম ইকুয়েশন লিখে ফেললাম প্রেসারের জন্য তো যদি এ এর প্রেসার হয় তাহলে মোল সংখ্যা হবে এর আর বি এর মোল সংখ্যা হবে এখানে টি হবে হচ্ছে এ এর মোল সংখ্যা এই এর কি বলে তাপমাত্রা এটা হবে হচ্ছে বি এর তাপমাত্রা তাহলে এটা হবে টিবি আর এটা হবে হচ্ছে গিয়ে ভিবি এটা হবে হচ্ছে আমাদের ভিএ ঠিক আছে তো উভয়ের ক্ষেত্রে আমাদের চাপের কথা সমান বলে দেওয়া আছে আমরা হচ্ছে এইখান থেকে পরবর্তীতে ক্যালকুলেশন করে টেম্পারেচারগুলোর একটা রেশিও নিয়ে নিব তাহলে এই এন এর ভ্যালু কত এন এর ভ্যালু হচ্ছে গিয়ে 6 মোল তার সাথে আমরা গুণ করলাম টিএ নিচে হচ্ছে আমাদের ভিএ আছে এখন আমাদের এই ভলিউমের ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে গিয়ে এখান থেকে একটু ইভেনচুয়ালি মাথায় রাখতে হবে যে রেজাল্টটা কেমন আসে সেই ক্ষেত্রে আমাদের ভলিউম কিছু বলা আছে ওই যে ভলিউম ভিএ বলা আছে ভি এর ভ্যালু হচ্ছে 3V আর এই পাশে হচ্ছে আমাদের এনবির ভ্যালু হচ্ছে 3 টিবির ভ্যালু আমি জানি না আর ভিবির ভ্যালু বলে দেওয়া আছে হচ্ছে 6 তো 6 আর 6 3 আর 3 আর 6 কাটলে হবে হচ্ছে নিচে 2 আসবে হাফ আর এটা আসবে হচ্ছে গিয়ে 2 তাহলে সেই ক্ষেত্রে আমাদের এই যে এখানে TA আছে তার নিচে যদি আমরা এই পাশে টিবি কে নিয়ে যাই তাহলে 6 ডিভাইডেড বাই 3 যে 2 আছে সেই 2টা এখানে ছিল সেই 2টা চলে যাবে হচ্ছে নিচে আর হচ্ছে আমাদের 3 ডিভাইডেড বাই 6 এর জন্য নিচে যে 2 আছে সেই 2টা নিচে চলে আসবে তার মানে এখান থেকে রেজাল্ট চলে আসে হচ্ছে 1/4 তাহলে TA বাই টিবি এটা রেজাল্ট আমরা এখান থেকে পাচ্ছি হচ্ছে 1/4 এটা পেলে আমার লাভ কি এটা যেহেতু আমরা পেয়ে গেছি টি আর টিবির মধ্যে একটা সম্পর্ক এখন আমি এখান থেকে বর্গমূল গড় বর্গবেগের কাছে যেতে পারবো তাহলে সি সমান √3RT ডিভাইডেড বাই এম তাহলে সি এর সাথে আমার টি এর রিলেশন কেমন টি এর রিলেশন হচ্ছে বর্গমূলের সমানুপাতিক √T তো আমাকে বলছে বর্গমূল গড় বর্গবেগ সমান হবে কিনা সেটা হচ্ছে আমাকে এখান থেকে ক্যালকুলেট করতে তাহলে সি আমাদের এ ডিভাইডেড বাই সিবি এভাবে যদি লিখি তাহলে এটা আসবে হচ্ছে √TA ডিভাইডেড বাই টিবি তো TA বাই টিবি এটার ভ্যালু আমি অলরেডি জানি এটার ভ্যালু হচ্ছে 1/4 এটাকে রুট করলে রেজাল্ট আসবে হচ্ছে কি আমাদের হাফ তাহলে যদি হাফ আসে সেই ক্ষেত্রে আমরা বলতে পারি সিবি ইজ ইকুয়ালস টু 2 টাইমস সিএ তাই না সিবি ইজ ইকুয়ালস টু 2 টাইমস সিএ এখন আমাদের এখানে আবার একটা ছোট্ট কথা আছে আণবিক ভরে তো একটু চেঞ্জ আছে এটা তো আবার ক্যালকুলেশনের মধ্যে হিসাবে নিলাম না
তাহলে সরাসরি আমাদের ইকুয়েশনে আমরা এইভাবে লিখতে পারবো না, আমাদের লিখতে হবে সি ইজ প্রপোর্শনাল টু 3 আর আর, এই দুইটাকে কনস্ট্যান্ট রেখে আমার টিও চেঞ্জ হবে আবার এমও চেঞ্জ হবে, গ্যাসগুলো সেম এটা তো আবার বলা নাই, ম্যাসেও আবার চেঞ্জ আছে, তাহলে টি ডিভাইডেড বাই এম এর হোল রুট, এটা হচ্ছে সি প্রপোর্শনাল হবে। যদি এটা সি প্রপোর্শনাল হয় তাহলে এখন আমরা আরেকবার ইকুয়েশনটা লিখে ক্যালকুলেশন করি, তাহলে সি এ ডিভাইডেড বাই সিবি, যদি এটা হয় রুট ওভার টি এর সমানুপাতিক, রুট ওভার টি এর সমানুপাতিক বিধায় আমরা লিখতে পারি রুট ওভার টি এ ডিভাইডেড বাই টিভি, আর যেহেতু হচ্ছে রুট ওভার এম এর ব্যস্তানুপাতিক তাই আমরা লিখতে পারি হচ্ছে রুট ওভার এম বি ডিভাইডেড বাই এম এ, এটাও তো আমাদের কনসিডারেশনে নিতে হবে, তাই না, আণবিক ভর তো সেম না, তাহলে সেই ক্ষেত্রে আমাদের টি এর সাথে বর্গমূলের সমানুপাতিক বিধায় এটা যেভাবে আছে এটা ওইভাবেই আছে, আর আণবিক ভরের সাথে বর্গমূলের ব্যস্তানুপাতিক বিধায় এটা যেভাবে আছে এটা হচ্ছে রুটের উল্টা হয়ে যাবে। এখন তাহলে আসো মান বসাই, এইটার ক্ষেত্রে আমাদের রেজাল্ট হচ্ছে রুট ওভার 1/4, কারণ টি এ বাই টিবির ভ্যালু হচ্ছে 1/4, আর এম বি ডিভাইডেড বাই এম এ এটা হচ্ছে আমরা এখান থেকে ফাইন্ড আউট করতে পারবো রুট ওভার, এখানে আমরা লিখবো হচ্ছে গিয়ে 36 এম এ, আর নিচে হচ্ছে আমাদের থাকবে এম এ, তাহলে 1/4 কে রুট করলে আমাদের বের হয়ে আসবে হাফ, 36 কে রুট করলে আমাদের বের হয়ে আসবে 6, তাহলে এখান থেকে রেজাল্ট আসবে হচ্ছে বেসিক্যালি 3, তাহলে যদি 3 আসে আমাদের সি এর মান আসবে হচ্ছে 3 টাইমস সিবি। তো প্রশ্নে জিজ্ঞেস করছে মূল গড় বর্গবেগগুলো সমান হয় কিনা, উত্তর হচ্ছে না, সি এ আর সিবি সমান হচ্ছে না, একটা আরেকটা 3 গুণ হচ্ছে। ইয়েস, সি এ সমান সমান 3 সিবি। ভেরি গুড, তাহলে এটাও আশা করি বোঝা গেল। আচ্ছা, নেক্সটে আমরা তাহলে আরেকটা অঙ্কতে চলে যাই, যশোর বোর্ড 2024-এর এই গ্রাফটাও আমরা করছি, এটার গ নাম্বারটা আমরা সলভ করেছিলাম যে বি এর ভলিউম কত আসে সেটা আমরা একটু আগে বের করছি। তো এখন বলছে বি আর সি বিন্দুতে গ্যাসটার বেগ ভিন্ন হবে কিনা, বি বিন্দু আর সি বিন্দু বলতে আমাদের হচ্ছে গিয়ে এই বিন্দুর কথা এবং হচ্ছে গিয়ে এই বিন্দুর কথা, এই দুইটা বিন্দুর কথা জিজ্ঞেস করছে, এবং এই দুইটা বিন্দুতে আমাদের এটার বেগটা সেম হবে কিনা সেটা হচ্ছে আমাকে এখান থেকে জানতে চাইছে। তো এখানে খেয়াল করো বি বিন্দু আর এই সি বিন্দু, দুইটা বিন্দুর মধ্যে আমাদের কিন্তু এখানে 3 মোল গ্যাসের কথা বলা, গ্যাস সেম, তাহলে এখান থেকে গ্যাস যদি সেম থাকে, একই গ্যাস নিয়ে কথা বলছি এবং একই গ্যাসের মধ্যে কিন্তু আমাদের এখানে গ্রাফ দেখানো, তো গ্যাসটির তার মানে আমাদের গ্যাস সেম, গ্যাস যদি সেম হয় ইন দ্যাট কেস আমরা রো কে কি ধরতে পারি, যেহেতু গ্যাস সেম তার মানে গ্যাসের ঘনত্ব সেম, যদি গ্যাসের ঘনত্ব সেম হয় তাহলে সি ইজ ইকুয়ালস টু আমরা রুট ওভার 3p ডিভাইডেড বাই রো এর যে ইকুয়েশন লিখি সেখান থেকে আমরা সি এর সাথে পি এর একটা সম্পর্ক বের করতে পারি, প্রেসারের একটা সম্পর্ক বের করতে পারি, হুইচ ইজ রুট ওভার পি এর প্রপোর্শনাল, সি প্রপোর্শনাল টু আমাদের তাহলে চলে আসবে হচ্ছে কি রুট ওভার পি। এখন এই বি বিন্দু আর সি বিন্দুতে বেগ ভিন্ন হবে কিনা এটা জিজ্ঞেস করছে, তো বি বিন্দুতে আমি প্রেসারের ভ্যালু জানি, সি বিন্দুতে আমি প্রেসারের ভ্যালু জানি, তাহলে এটা হচ্ছে আমার পি বি আর এটা হচ্ছে আমার পি সি পয়েন্টে, তাহলে সেই ক্ষেত্রে সি যদি রুট ওভার পি হয় আমরা তাহলে হচ্ছে এইভাবে করে বলতে পারি সি বি ডিভাইডেড বাই সি সি, সি বি ডিভাইডেড বাই হচ্ছে সি সি ইজ ইকুয়ালস টু রুট ওভার পি বি ডিভাইডেড বাই হচ্ছে পিসি, তাহলে রুট ওভার পিবি এর ভ্যালু হচ্ছে কি আমাদের কত 1.2 আর পিসি এর ভ্যালু আমরা কত পেয়েছি 0.6, তো এক্স্যাক্টলি ডবল, তার মানে এখান থেকে আসতেছে হচ্ছে অ্যান্সার রুট ওভার 2। তো গ্যাসটার বেগ ভিন্ন হবে কিনা এখান থেকে তুমি অলরেডি দেখতে পাচ্ছ যে বি বিন্দুতে আমাদের যে গ্যাস আসে সেটা হচ্ছে √2 টাইমস সি বিন্দুতে আমাদের যে গ্যাস আসে সেটার আরএমএস বেগের সমান, আরএমএস বেগ সিতে যা আসে তাকে √2 দিয়ে গুণ করলে বি এর আরএমএস বেগের ভ্যালু সমান আসে। তো যদি এরকম ইকুয়েশন হয় তুমি খুব ইজিলি এখান থেকে ডিসিশন নিতে পারবা সিবি আর সিসি সেম না, মানে বর্গমূল গড় বর্গবেগগুলা সমান না, ইয়েস √2 আসে। তাহলে এই টাইপের যে ম্যাথগুলা এই ম্যাথগুলা কিন্তু বেসিক্যালি হচ্ছে আমাদের এখানে ফর্মুলাগুলা দিয়ে সামনের দিকে আস্তে আস্তে আগানো লাগে, কঠিন কিন্তু খুব একটা হামারি কিছু না, জাস্ট ফর্মুলাগুলো ঠিকঠাক মতো মাথায় রাখতে হয়, কে কার সমানুপাতিক, কে কার বর্গমূলের সমানুপাতিক, কে কার বর্গমূলের ব্যস্তানুপাতিক, এই জিনিসগুলো হচ্ছে একটু আমাদেরকে মাথায় রাখতে হবে, ইন দ্যাট কেস আমি অঙ্কগুলো খুব সহজে এখান থেকে করতে পারবো। তো আমাদের আজকের চ্যাপ্টারের লেকচারের অংশটুকু এটুকুই ছিল, আমাদের বাদবাকি অংশটুকু পরের দিনে লেকচারে হয়তো থাকবে। তো সেই পর্যন্ত হচ্ছে সবাইকে অসংখ্য ধন্যবাদ, আমাকে আবারও আজকে টিচার ইনবক্সে সবগুলো অ্যান্সার বলে দেওয়ার জন্য, তোমাদেরটা দেখে দেখে আমি হচ্ছে কি এখানে লিখছি। আর ফর্মুলাগুলো আবারও একটু বলে রাখি, ফর্মুলাগুলো অবশ্যই নিজে একটু মাথায় রেখো, ফর্মুলাগুলো মাথায় যদি রাখতে পারো তাহলে হচ্ছে কি আমরা যখন ক্যালকুলেশন করব ক্যালকুলেশনে আমাদের এইখান থেকে ইভেনচুয়ালি ইজিয়ার হবে এবং ফর্মুলাগুলো আমার মাথায় থাকলে সহজে ফর্মুলাগুলো দিয়ে আমি ম্যাথ করতে পারবো।
ওকে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।